আসসালামু আলাইকুম। আজকে আমাদের এন্ডোক্রাইনোলজি প্রথম ক্লাস। সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। এন্ডোক্রাইনোলজি আমাদের এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। অলমোস্ট 15 থেকে 16টা কোশ্চেন আসে এখানে। দ্যাট মিনস 30 নম্বর আমার, ঠিক আছে। তার মানে আমাদের বড় একটা অংশ হচ্ছে এন্ডোক্রাইনোলজি। তো অনেকের কাছে এন্ডোক্রাইনোলজিটা একটু কঠিন বা ডিফিকাল্ট লাগে, যেটা আমরা পূর্ববর্তী ব্যাচগুলো থেকে দেখেছি। এন্ডোক্রাইন, নিউরো, এগুলো। তো এগুলোর যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এর সাথে আসলে আমাদের কিছু ফিজিওলজি রিলেটেড থাকে। এন্ডোক্রাইন, ঠিক আছে, তারপর কার্ডিওলজি, নিউরোলজির সাথে অ্যানাটমিটা অনেক রিলেটেড। সো আমাদের এগুলোর সাথে আমাদের একটু ফিজিওলজিটা বা অ্যানাটমিটা একটু যদি আমাদের মাথায় থাকে তাহলে আমার মনে হয় কোরিলেট করাটা একটু ইজি হয়। তো যাই হোক, আমরা ফিজিওলজি রিলেটেড কি কি জিনিস লাগবে সেটাও ডিসকাস করে দেব। তো যেটা হচ্ছে, প্রথমে আমি বলি সব সময় ক্লাস শুরুর, সেটা হলো যে আমাদের এই চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসে সিবিএস এ সেটা আমাদের একটা আইডিয়া নিতে হবে। তো আপনারা জানেন যে আমাদের প্রতিটা চ্যাপ্টারেরই ফিজিওলজি এন্ড কিছু অ্যানাটমি অংশ থাকে শুরুতেই। সো এখান থেকে দেখা গেছে আমাদের এক দুইটা কোশ্চেন থাকে ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজি থেকে। এরপরে আমাদের কি থাকে, এরপর আমাদের কিছু ইনভেস্টিগেশন থাকে। ওভারঅল আমরা এই চ্যাপ্টারে কি কি ইনভেস্টিগেশন করব সেই রিলেটেড কিছু কথাবার্তা থাকে, এখান থেকে আমাদের একটা কোশ্চেন অনেক সময় আসে। দেন আমাদের প্রেজেন্টিং প্রবলেমস থাকে ওই ডিজিজ সম্পর্কে, বা ওই চ্যাপ্টারে কি কি বা ওই সিস্টেমে কি কি প্রেজেন্টিং সিমটমস আছে এটা নিয়ে কিছু কথাবার্তা শর্টকাট লেখা থাকে। সো এই তিনটা অংশ থেকে আমাদের প্রতিটা পরীক্ষায় এবং প্রতিটা চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন ইনভেরিয়েবলি থাকে। এবং এগুলো দেখা যায় যে ডেভিডসন থেকে ডিরেক্ট কোশ্চেন হয়, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের ভালো মতো আইডিয়া রাখতে হবে। এরপরেই আছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড আমাদের যে কোনো এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। থাইরয়েড হরমোন করতে পারে না এমন কোনো রোগ নাই, ঠিক আছে। সেটা মেল, ফিমেল, প্রেগনেন্ট, নন প্রেগনেন্ট, আর্লি অ্যাডাল্ট, লেট এজ, সব সময়, ঠিক আছে। প্রত্যেকটা এজের ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্সের ক্ষেত্রে এই থাইরয়েড হরমোন করতে পারে না এমন কিছু নাই। সো থাইরয়েড গ্ল্যান্ডটা আমাদের ভালোভাবে জানতে হবে, এবং এখান থেকে 3 থেকে 4টা কোশ্চেন চলে আসে থাইরয়েড গ্ল্যান্ড থেকে। সো এটা আমাদের এন্ডোক্রাইনোলজির ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এরপর যদি আমরা যাই রিপ্রোডাক্টিভ সিস্টেমে, রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদের এখান থেকে মেইন যে কোশ্চেনটা আসে সেখানে হচ্ছে 2 থেকে 3টা কোশ্চেন আসে এখানে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের যে গাইনোকোমেশিয়া যে একটা চ্যাপ্টার আছে, এখান থেকে একটা এমসিকিউ ইনভেরিয়েবলি পরীক্ষায় আসে 1-2 সেশন পর পরই। হ্যাঁ, গাইনোকোমেশিয়া একটা বক্স আছে, ওই বক্স থেকে আমাদের এমসিকিউ আসে। এরপরে আছে আমাদের পলিসিস্টিক ওভারি সিনড্রোম, এটা থেকেও আমাদের কোশ্চেন আসে। সো এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রিপ্রোডাক্টিভ সিস্টেমের ভিতরে। এরপরে আছে আমাদের টার্নার সিনড্রোম, ক্লাইনফিল্টার সিনড্রোম। এই দুইটা জিনিস আমাদের এখানেও আছে, প্লাস পাশাপাশি হচ্ছে আমাদের জেনেটিক্স যে চ্যাপ্টারটা আছে তার ভিতরেও ইনক্লুডেড। সো এখান থেকেও কোশ্চেন হয়। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড হচ্ছে রিলেটেড হাইপার ক্যালসিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এখান থেকে ইউজুয়ালি 1 থেকে 2টা কোশ্চেন হয়। আমাদের যে হাইপার ক্যালসিমিয়ার একটা বক্স আছে, ওই বক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওইখান থেকে আমাদের 1-2টা সেশন পর পরই কোশ্চেন আসে। থাইরয়েডের পর সবচেয়ে যে বেশি ইম্পর্টেন্ট যে গ্ল্যান্ডটা সেটা হচ্ছে আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমাদের কোশ্চেন মাস্ট, ঠিক আছে। 2-3টা কোশ্চেন এখান থেকে আমাদের আসবেই, ঠিক আছে। তার ভিতরে কুশিং সিনড্রোম, তার ভিতরে এডিশন ডিজিজ বা কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া, ঠিক আছে। এরপরে আরো কিছু ডিজিজ আছে আমাদের, ফিউক্রোমোসাইটোমা, হ্যাঁ। এগুলো থেকে আমাদের কোশ্চেন কিন্তু আসে। সো আমাদের এটার উপরে খুব বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তারপর যেটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন, প্যানক্রিয়াস এন্ড গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্ট। তো প্যানক্রিয়াস থেকেও আমাদের একটা কোশ্চেন অনেক সময় আসে, সেটা আমরা ইম্পর্টেন্স দিয়ে পড়বো।
এবং লাস্ট যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে হাইপোথ্যালামাস পিটুইটারি, একটা হচ্ছে ডিজিটাল এফেক্টিং মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস। এই যে মাল্টিপল এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, এখানে দুইটা আছে, একটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, এটার মধ্যে কয়েকটা টাইপ আছে আমরা দেখবো। আর একটা হচ্ছে অটো ইমিউনো পলি এন্ডোক্রাইন সিনড্রোম। এই দুইটা থেকে একটা কোশ্চেন মাঝে মধ্যে আসে, স্পেশালি মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া, বা সংক্ষেপে যেটাকে আমরা মেন বলি। হ্যাঁ, এই মেনের টাইপ থেকে যে একটা বক্স আছে, ওখান থেকে আমাদের এমসিকিউ বা সিনারিও বেসড কোশ্চেন অনেক সময় আসে। আর হাইপোথ্যালামাস পিটুইটারি, এখান থেকে আমাদের যেটা বেশি আসে সেটা হচ্ছে আমাদের অ্যাক্রোমেগালি। অ্যাক্রোমেগালি থেকে আমাদের এসবিএ আসে, এবং হচ্ছে আমাদের ডায়াবেটিস ইনসিপিডাসের বক্স থেকে আমাদের এমসিকিউ আসে। সো মোটামুটি ওভারঅল এইটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট জায়গা এন্ডোক্রাইনোলজির। এই আইডিয়াটা থাকা উচিত সবার, যে আসলে কোথায় আমাকে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এটা জানার জন্য আমাদের বিগত ইয়ারগুলোর কোশ্চেন গুলো অ্যানালাইসিস করতে হবে। তো আপনাদের যাতে এই কাজটা সহজ হয়ে যায়, এই জন্য আমরা হচ্ছে প্রথমেই কোন কোন জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম টাইম কোশ্চেন গুলো আসে সেটা একটু আলোচনা করে দিলাম। সো এই জায়গাগুলোতে আমাদেরকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে। দেন আপনাদের ফিজিওলজি যাতে অন্য কোথাও থেকে পড়া না লাগে, সেই জন্য কিন্তু আমাদের এই যে হাইলাইটেড ডেভিডসন, এখানে কিন্তু আমাদের ফিজিওলজি রিলেটেড যা কিছু লাগবে সবকিছুই অ্যাড করা আছে। সো আপনারা এটা নিয়ে আর কোনো চিন্তা করার দরকার নাই, ঠিক আছে? তো আপনারা সরাসরি ডেভিডসনে চলে যাই। এইগুলো আপনারা ফিজিওলজি গুলো একটু দেখে নেবেন, এটা আপনাদের সবারই মোটামুটি পড়া জিনিসই। জাস্ট হচ্ছে এখানে আমরা একসাথে করে দিয়েছি আপনাদের পড়ার সুবিধার জন্য। আপনারা আসলে অনেক লাকি যে এরকম গোছানো একটা বই পাচ্ছেন। আমি যখন পার্সোনালি প্রিপারেশন নিয়েছিলাম, এরকম গোছানো আসলে কোনো শিট বা পিডিএফ তখন পাই নাই। পাইলে হয়তো আমার প্রিপারেশনটা আরো ইজি হইতো। তো অনেক কিছু ঘাটাঘাটি করে পড়া লাগছে আর কি। হিউজ ইনফরমেশন দেয়া আছে এখানে, ফিজিওলজি রিলেটেড, অ্যানাটমি রিলেটেড। এটা একটু পড়লে আপনাদের আর কিচ্ছু দরকার নেই। ওকে, অবশেষে আমরা হচ্ছে ডেভিডসনে আসলাম। তো ডেভিডসনে আমাদের প্রতিটা চ্যাপ্টারের শুরুতেই একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন রিলেটেড পেজ থাকে। এখান থেকে আসলে খুব বেশি কিছু জানার নাই আমাদের, বাট ওভারঅল একটা আইডিয়া নিয়ে রাখা, সেটা হচ্ছে কি আমাদের এখানে কি কি জিনিস আমাদের দেখতে হবে। ব্লাড প্রেশারটা আমাদের এন্ডোক্রাইনোলজির জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, কারণ হচ্ছে আমাদের অনেকগুলো ডিজিজে আমরা হচ্ছে হাইপার টেনশন অথবা হাইপোটেনশন পেতে পারি, ঠিক আছে? স্পেশালি আমরা কোথায় কোথায় হাইপার টেনশন পাই, কুশিং সিনড্রোম, কল সিনড্রোম, ফিওক্রোমোসাইটোমা, হ্যাঁ, অ্যাক্রোমেগালিতেও পেতে পারি। হাইপোটেনশন কোথায় পাই, যেমন এডিশনস ডিজিজ বা এড্রেনাল ইনসাফিসিয়েন্সিতে আমরা হাইপোটেনশনও পেতে পারি। তো এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস। তারপরে এখানে যেমন প্রোগন্যাথিজম আমরা কোথায় পাই, অ্যাক্রোমেগালিতে পাই। এরপরে দেখেন এখানে ভিটিলিগো। ভিটিলিগো কিসের সাথে রিলেটেড? অটো ইমিউনো ডিজিজ, এটা একটা না, এর সাথে আমাদের অটো ইমিউনো থাইরয়েডাইটিস থাকতে পারে, এডিশনস ডিজিজ থাকতে পারে, অথবা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসের রিলেশন থাকে। এগুলো সবগুলোই হচ্ছে অটো ইমিউনো ডিজিজ, ঠিক আছে? হ্যান্ড এক্সামিনেশন করলে আমরা কি পাইতে পারি, যেমন অ্যাক্রোমেগালির ক্ষেত্রে আমাদের হ্যান্ড এক্সামিনেশন, কারণ এখানে কি থাকে, হ্যান্ডের যে ফিঙ্গার গুলো বা হ্যান্ড হচ্ছে এনলার্জ থাকে। কার্পাল টানেল সিনড্রোম পাইতে পারি। তবে কার্পাল টানেল সিনড্রোম কোথায় কোথায় পাই, একটা হচ্ছে এটা আপনারা লিখে রাখেন, এই কার্পাল টানেল সিনড্রোমটা কোথায় কোথায় পাওয়া যায়, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষায় লাগবে, এমসিকিউ তে আসতে পারে। ঠিক আছে, তো আমরা কয়েকটা জায়গায় কার্পাল টানেল সিনড্রোম পাইতে পারি। একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস মেলাইটাস, অ্যাক্রোমেগালি, তারপরে আরো পাই হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওবেসিটি, এন্ড হচ্ছে আমরা প্রেগনেন্সিতে পেতে পারি। ইউজুয়ালি প্রেগনেন্সিতে থার্ড ট্রাইমাস্টারে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু আমাদের জেনে রাখলাম আর কি। এই দেখেন এখানে দেখানো হয়েছে আমাদের অ্যাক্রোমেগালিক হ্যান্ড দেখানো হয়েছে, হ্যাঁ।
এটার নাম হচ্ছে স্পেড লাইক চেঞ্জ। পিটিপিআর মিক্সিডিমা পাই হচ্ছে আমরা গ্রেভস ডিজিজে। গ্রেভস অপথ্যালমোপ্যাথি, এটা আমরা যখন গ্রেভস ডিজিজটা পড়বো তখন আমরা দেখবো যে আসলে এখানে কি কি জিনিস পাই। হ্যাঁ, অনেকগুলো জিনিস আমরা পাই। তার ভিতরে একটা হচ্ছে পেরি অরবিটাল ইডেমা বা কনজাংটিভাল ইনফ্লামেশন বা কেমোসিস, কর্নিয়াল আসারেশন, লিড ল্যাগ, লিড রিট্রাকশন, প্রপটোসিস, ডিপ্লোপিয়া। হ্যাঁ, এগুলো আমরা পেতে পারি। এখানে একটা জিনিস আছে, এই যে জিনিসটা মার্ক করানো, এই যে আমি একটু হাইলাইট করলাম, দেখেন, এ bitemporal hemianopia is the classical findings in pituitary macroadenoma। তো আপনারা একটা জিনিস নিউরোলজিতে পড়বেন যে হচ্ছে আমাদের আই ফিল্ডের বা আয়ের যে পাথওয়ে, লাইটের যে পাথওয়ে, হ্যাঁ, বা আমাদের দেখার যে পাথওয়ে, এখানে ভিজুয়াল যে পাথওয়ে আছে, ভিজুয়াল পাথওয়ের কোথায় লেশন হলে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া পাবো, কোথায়? সেটা হচ্ছে পিটুইটারি, সরি, অপটিক কায়াজমা। এই যে পিটুইটারি ম্যাকুলারোডোমা, এরা কি করে, অপটিক কায়াজমায় গিয়ে হচ্ছে কম্প্রেস করলে আমাদের কি পাই আমরা, বাইটেম্পোরাল হেমি অ্যানোপিয়া। আমাদের লেশনটা হচ্ছে অপটিক কায়াজমাতে। এটা কিন্তু আমাদের নিউরোলজি থেকেও কোশ্চেনে আসে। ঠিক আছে, বা এটা এটা পরীক্ষায় একবার আসছিল যে আমাদের এই এন্ডোক্রাইন থেকেই যে হচ্ছে পিটুইটারি ম্যাক্রোএডেনোমার আমাদের হচ্ছে মোস্ট কমন ভিজুয়াল ফাইন্ডিংস কোনটা, তাহলে সেটা হচ্ছে বাইটেম্পোরাল হেমিয়ানোপিয়া। এখানে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন সম্পর্কে কিছু কথা বলা আছে। এখান থেকে আমাদের দুই তিনটা টপিকস লাগবে। সেটা হচ্ছে দেখেন, এই যে এখানে, হ্যাঁ, অ্যাবনর্মাল যে ফাইন্ডিংস, গ্রেভস ডিজিজ আমাদের গয়টার থাকে। এই গয়টারটা কি ধরনের থাকে? কনসিস্টেন্সি সফট, ঠিক আছে, ডিফিউজ সফট গয়টার। এটা আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। হ্যাঁ, তাহলে আমরা এখানে পাচ্ছি সফট। হাশিমোটোস থাইরয়েডাইটিস, এখানে আমরা পাচ্ছি ডিফিউজ ফার্ম গয়টার। ফার্ম, এটা কিন্তু আমাদের এসবি তে সিনারিওতে ডিফারেন্সিয়েট করার জন্য অনেক সময় দিয়ে দিতে পারে। ঠিক আছে, আর টেন্ডার পাচ্ছি কোথায়? সাবএকিউট থাইরয়েডাইটিস, অথবা একটার নাম হচ্ছে কি ডিকোয়ারভান্স থাইরয়েডাইটিস। ঠিক আছে, টেন্ডার গঠন আমরা কোথায় কোথায় পাই, এটা পরীক্ষার সময় এমসিকিউ তে আসে। একটা হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, রেডিয়াস থাইরয়েডাইটিস, আর একটা হচ্ছে সাপোরেটিভ থাইরয়েডাইটিস। ঠিক আছে, তিনটা জায়গায় আমরা হচ্ছে টেন্ডার থাইরয়েড গয়টার পাই। এটা আমাদের এমসিকিউ তে লাগতে পারে, আপনারা মনে রাখবেন। এছাড়া আমরা আর কি পেতে পারি? সলিটারি থাইরয়েড নোডিউল, যেটা অ্যাডেনোমা হতে পারে, সিস্ট হতে পারে, বা ম্যালিগন্যান্সি হতে পারে। এছাড়া আমরা সার্ভাইকাল লিম্ফেডেনোপ্যাথিও পেতে পারি যদি ম্যালিগন্যান্ট হয়, স্পেশালি প্যাপিলারি কার্সিনোমা অফ থাইরয়েড। এরপরে চলেন আমরা একটু ভিতরে ঢুকি আস্তে আস্তে। তো এখানে আমাদের এন্ডোক্রাইন অ্যাক্সিসটা দেখানো হয়েছে, এটা মোটামুটি আমরা সবাই জানি। আমাদের যে হাইপোথ্যালামাস এখানে, তারপর হচ্ছে আমাদের পিটুইটারি, অ্যান্টেরিয়র পিটুইটারি এন্ড হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি। পোস্টেরিয়র পিটুইটারি থেকে দুইটা হরমোন আসে, অ্যাকচুয়ালি তারা হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়ে এখানে জমা থাকে, এন্ড অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে ছয়টা হরমোন আমাদের এসে আমাদের বিভিন্ন অর্গানের উপরে কাজ করে। এটা এখানে দেখানো ট্রাই করা হয়েছে। যাই হোক, এখানে ফাংশনাল অ্যানাটমি এন্ড ফিজিওলজির ভিতরে এই প্যারার ভিতরে আমাদের খুব বেশি কিছু পরীক্ষা আসার মতো নাই। এখানে জাস্ট আপনারা হচ্ছে হাইলাইটের জিনিসগুলো একটু দেখে দিবেন। ঠিক আছে, তো আমাদের এন্ডোক্রাইনের যে ডিজিজ গুলো আছে, এটাকে মেইনলি আমরা যেটা পাই, একটা হচ্ছে হরমোন এক্সেস, আর একটা হচ্ছে হরমোন ডেফিসিয়েন্সি। এই দুটি হচ্ছে আমাদের কমনলি আমরা পাই। হ্যাঁ, হরমোন এক্সেস এর ক্ষেত্রে কি হবে? ওভার প্রোডাকশন। হ্যাঁ, এটা প্রাইমারি হরমোন বা ওই গ্ল্যান্ডের জন্য হতে পারে, অথবা আদার ওই গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণকারী যে গ্ল্যান্ড তার জন্য হতে পারে। আর হরমোন ডেফিসিয়েন্সি হচ্ছে ওই গ্ল্যান্ড থেকে আমাদের কি হবে, সিনথেসিস কম হবে, অথবা সেকেন্ডারিলি অন্য কোনো কারণেও সেটা হইতে পারে। আরেকটা হতে পারে হরমোন হাইপার সেন্সিটিভিটি। ঠিক আছে, আরেকটা আছে রেজিস্ট্যান্স, হরমোন রেজিস্ট্যান্স। যেমন আমরা ডায়াবেটিস টাইপ 2, ডায়াবেটিস মেলাইটাসে হচ্ছে যেটা পাই হচ্ছে আমাদের ইনসুলিন যে রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে, আরেকটা হচ্ছে তোমার নন ফাংশনিং টিউমার, যেটা বেনাইন হতে পারে অথবা মেলিগনেন্ট হতে পারে। আমরা এই ফিগারটা একটু দেখি। এখানে আমাদের দুইটা জিনিস একটু বোঝার আছে, দেখেন। তো এখানে আমাদের যে পিটুইটারি প্রিন্সিপাল যে এন্ডোক্রাইন অ্যাক্সিস আছে, এই অ্যাক্সিসটা দেখানো হয়েছে। তো আপনারা এই ফিগারটা দেখার আগে যে জিনিসটা মনে রাখবেন, সেটা হচ্ছে একটা জিনিস আমাদের এমসিকিউ তে আসে। সেটা হচ্ছে আমাদের কোন কোন গ্ল্যান্ডের উপরে এই যে হচ্ছে আমাদের পিটুইটারি কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে, পিটুইটারি কন্ট্রোল নাই কোন কোন গ্ল্যান্ডের উপরে, এটা আমাদের এমসিকিউ তে আসতে পারে। দেখেন এখানে সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম গ্ল্যান্ড হচ্ছে পিটুইটারি থেকে কন্ট্রোল হয়, বাট দুই তিনটা জায়গা আছে সেটা হচ্ছে আমাদের পিটুইটারি কন্ট্রোল না। ঠিক আছে, যেমন দেখেন এই যে দাস ইনক্লুড
প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস রেগুলেটেড বাই ক্যালসিয়াম, ঠিক আছে। অ্যাড্রেনাল জোনা গ্লোমেরুলোসা, যেটা হচ্ছে রেনিন এনজিওটেনসিন সিস্টেম দ্বারা হচ্ছে আমাদের কন্ট্রোল হয়। এছাড়া হচ্ছে আমাদের এন্ডোক্রাইন প্যানক্রিয়াস, ঠিক আছে। তো এই তিনটে জায়গা হচ্ছে আমাদের পিটুইটারি কোনো কন্ট্রোল নাই এখানে। এখন দেখেন এখানে আমাদের কয়েকটা গ্ল্যান্ড দেখানো হয়েছে, দেখেন হাইপোথ্যালামাস, পিটুইটারি, টার্গেট অর্গানস, টার্গেট হরমোনস এন্ড ফাংশন। তাহলে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অ্যান্ড্রোজেন, প্রোল্যাকটিন এন্ড ইনহিবিন এরা কি করে আমাদের হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিক রিলিজিং হরমোন রিলিজে স্টিমুলেট দেয়, হ্যাঁ। এর স্টিমুলেশনে কি হয়, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড থেকে আসে হচ্ছে লুটিনাইজিং হরমোন এন্ড হচ্ছে ফলিকুল স্টিমুলেটিং হরমোন। এরা কাজ করে গিয়ে কোথায়, আমাদের যে গোনাডস আছে, হ্যাঁ, টেস্টিস ইন কেস অফ মেল এন্ড ওভারি ইন কেস অফ ফিমেল, ওখান থেকে তারা কি করে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, অ্যান্ড্রোজেন রিলিজ করে, হ্যাঁ, যেটা হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ ফাংশন গুলো করে থাকে। এছাড়া যে টি থ্রি কি করে আমাদের, টি থ্রি হচ্ছে হাইপোথ্যালামাসের থাইরোট্রপিন রিলিজিং হরমোন স্টিমুলেট করে। and এই যে থাইরোট্রপিন রিলিজিং হরমোন সেটা কি করে আমাদের পিটুইটারি থেকে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এটাকে সিক্রেট করে। এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন থাইরয়েডকে থেকে, থাইরয়েড গ্ল্যান্ড থেকে আমাদের টি4 টি3 রিলিজ করে, যেটা হচ্ছে আমাদের মেটাবলিক ফাংশন, বিভিন্ন ফাংশন করে থাকে, হ্যাঁ। তো এখানে একটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে দেখেন এই যে টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোন সে কিন্তু প্যারালালি আরেকটা কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের প্রোল্যাকটিনকে সে বাড়াচ্ছে, সিক্রেশনে হেল্প করতেছে, ঠিক আছে। তাহলে কি হবে, এই টিআরএইচ কি করবে, হাইপার প্রোল্যাকটিনিমিয়া করবে। তো যখন হাইপার প্রোল্যাকটিনিমিয়া হবে তখন কি হবে, এই হাইপার প্রোল্যাকটিনিমিয়া আবার কি নেগেটিভলি এইটাকে হচ্ছে ইনহিবিশন করবে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে। আমরা তো জানি আমাদের বডিতে কোনো জিনিস বেশি হয়ে গেলে সে কি করে, নেগেটিভ ফিডব্যাক দেয়, ঠিক আছে, যাতে ওই জিনিসটাকে কম্পেনসেট করা যায়। তো যখন হাইপার প্রোল্যাকটিনিমিয়া থাকবে আমার বডিতে বা কোনো কারণে, তখন সে কি করবে, আমাদের টিআরএইচ বা থাইরোট্রপিন রিলিজিং হরমোনকে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে ইনহিবিট করবে। যে যখন সে প্রোল্যাকটিন ইনহিবিট করবে তখন দুইটা কাজ হবে, একটা হচ্ছে প্রোল্যাকটিনটাকে সে কমানোর জন্য ইনহিবিট করতেছে, বাট ইন দ্য মিন টাইম কি করবে, টিএইচএইচ, ঠিক আছে, টিএইচএইচ রিলিজটাও কমে যাবে, তাই না। সিম্পল, খুবই সিম্পল। আরেকবার দেখি আমরা, মানে বললাম কি টিআরএইচ প্রোল্যাকটিন সিনথেসিস বাড়াবে, তো যখন হাইপার প্রোল্যাকটিনিমিয়া হবে তখন কি হবে, হাইপার প্রোল্যাকটিন টিআরএস কে ইনহিবিট করবে, তখন টিআরএস যখন ইনহিবিটেড হবে তখন তো টিএইচএস রিলিজও কম হবে। তার মানে কি টিএইচএস যদি কমে যায় সেটাকে আমরা কি বলি, টিএইচএস কমে গেলে আলটিমেটলি কি হবে আমাদের, যে টি4 টি3ও কি কমে যাবে। তার মানে কি আমাদের হাইপোথাইরয়েডিজম হবে। এটাকে কোন ধরনের হাইপোথাইরয়েডিজম বলবো আমরা, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, তাই না, সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। তার মানে হাইপার প্রোল্যাকটিনিমিয়া কি করবে, হাইপোথাইরয়েডিজম করতে পারে, ঠিক আছে। তো হাইপার প্রোল্যাকটিনিমিয়ার কারণে হাইপোথাইরয়েডিজম হতে পারে, এটা আমাদের মনে রাখতে হবে। তেমনি এখানে আরেকটা জিনিস দেখেন, এই জিনিসটা দরকার নেই সব, এই যে IGF-1, IGF-1 হচ্ছে একটা গ্রোথ ফ্যাক্টর, ঠিক আছে, IGF-1। আরেকটা জিনিস আমাদের আসছিল পরীক্ষায় এর আগে একটা সেশনে, যেখানে সাইকার্ডিয়ান রিদম মেনটেন করে কোন হরমোন, এটা, হ্যাঁ, এটা কিন্তু আসছিল একটা পরীক্ষায়, ঠিক আছে। এটা ফিজিওলজি তো আছে, বাট এখানেও কিন্তু বলা আছে, হ্যাঁ, সাইকার্ডিয়ান মেনটেন করে যে কর্টিসল, হ্যাঁ। তো এই জিনিসটা আমাদের জানতে হবে। তো এটা কি করতেছে আমাদের সিআরএইচ, সিআরএইচ কি করতে আমাদের এসিটিএস রিলিজ করতেছে, এসিটিএস অ্যাড্রিনাল কর্টেক্সে কাজ করে আমাদের কি করতেছে, কর্টিসল এন্ড হচ্ছে অ্যান্ড্রোজেন রিলিজ করতেছে, ঠিক আছে। এরপরে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই যে ভেসোপ্রেসিন, ভেসোপ্রেসিন রিলিজ হয় কখন, যখন আমাদের শরীরে অসমোলারিটি বেড়ে যায় বা ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে যায়, তখন কি হয়, ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মানে কি, এটা একটা নাম হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন, মানে কি ডায়ালিসিস হতে দেয় না, সে বেশি বেশি ওয়াটারকে ধরে রাখে। যখন আমাদের ভলিউম কমে যায় শরীর থেকে, ঠিক আছে, তখন কি হয়, সে ওয়াটারকে ধরে রাখার জন্য বেশি বেশি এডিএইচ রিলিজ করে। তো এডিএইচটা কি করে, ডিস্টাল নেফ্রনের উপরে কাজ করে, পাশাপাশি সে আবার এসিটিএস কে স্টিমুলেট করে, ঠিক আছে। এসিটিএস স্টিমুলেট করলে কি হয়, বেশি বেশি কর্টিসল রিলিজ হবে আলটিমেটলি। তার মানে কি, দেখেন, যখন এডিএস বেশি সিক্রেশন হচ্ছে তখন কি হচ্ছে, আমাদের এসিটিএস বাড়তেছে, ঠিক আছে, বাড়লে কি হচ্ছে, কর্টিসল বাড়তেছে। আবার কি হবে, যে কর্টিসল যখন বাড়বে, সে কি করবে, কর্টিসল যখন বাড়বে সে আবার
এই যে এডিএস কে মানে হ্যাঁ, এডিএস কে সে আবার নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে ইনহিবিট করবে, ঠিক আছে? এটাই, এখানে আমাদের কিছু দরকার নাই। এরপর আমরা থাইরয়েড গ্ল্যান্ডে চলে যাই, সরাসরি ফাংশনাল অ্যানাটমি, ফিজিওলজি এন্ড ইনভেস্টিগেশনস, ঠিক আছে? এখানে দেখেন আমাদের খুব সুন্দরভাবে আমাদের বইতে মার্ক করা আছে। থাইরয়েড গ্ল্যান্ডে আমরা জানি যে দুই ধরনের সেল থাকে, একটা হচ্ছে ফলিকুলার সেল আর একটা হচ্ছে প্যারাফলিকুলার সেল। তো আমাদের ফলিকুলার সেল থেকে আমাদের আসে T3 T4, এইটা হচ্ছে আমাদের প্যারাফলিকুলার সেল থেকে আসে সি সেল বা হচ্ছে ক্যালসিটোনিন, যেটা একটা নাম, হ্যাঁ ওটা সংক্ষেপে সি সেল বলা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের সি সেল হচ্ছে, তো ইউজুয়ালি ধরা হয় যে তেমন কোনো রোল নাই আমাদের আসলে মেটাবলিজমে। ক্যালসিটোনিন যদিও হচ্ছে আমাদের ক্যালসিয়াম মেটাবলিজমে কিছুটা রোল মেনটেন করে, হ্যাঁ। তো যাই হোক, আর ফলিকুলার সেল থেকে আসতেছে আমাদের থাইরয়েড হরমোন, যেটা হচ্ছে আমাদের T4 and T3। তো এই যে T4 and T3, আপনারা আপনারা জানেন যে আমাদের হরমোনের কিছু ক্লাসিফিকেশন আছে, হ্যাঁ, কিছু হরমোন আছে প্রোটিন নেচার, কিছু আছে স্টেরয়েড নেচার, হ্যাঁ, বা কিছু আছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস। তো থাইরয়েড হরমোন গুলো হচ্ছে মেইনলি অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভস হরমোন। তো এই কোন অ্যামাইনো অ্যাসিডটা এখানে আমাদের কোথা থেকে আসে, কোন অ্যামাইনো অ্যাসিড থেকে আসে, সেটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। এটা আমাদের একটা এসবিএ কোশ্চেন, এটা পরীক্ষায় আসছে বিগত বছরও, তো সামনেও আসতে পারে যে কোনো সময়। তো আপনারা এটা মনে রাখবেন কোথা থেকে আসতেছে, অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন। আর আমাদের থাইরয়েড হরমোন সিনথেসিসের মেইন ইনগ্রেডিয়েন্টস কোনটা বা সাবস্ট্রেট কোনটা, হ্যাঁ, সেটা হচ্ছে আয়োডিন, ঠিক আছে? দেখেন আয়োডাইড ইজ এ কি সাবস্ট্রেট ফর থাইরয়েড হরমোন সিনথেসিস। সো এটা আমাদের আরেকটা এসবিআই কোশ্চেন। সো আপনারা যদি এইভাবে আমি যেভাবে বলতেছি এই জিনিসগুলো মনে রাখেন, তাইলে এনাফ, মোর দ্যান এনাফ, ঠিক আছে? পরীক্ষায় এইগুলোই আসবে। তো এটা হচ্ছে আমাদের ফিজিওলজি রিলেটেড কথাবার্তা, হ্যাঁ। আরেকটা কথা সেটা বলে রাখি, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এটা কিন্তু মেইনলি সিনথেসিস করে হচ্ছে T4, ঠিক আছে? আর T3, T4টা হচ্ছে প্রো হরমোন বা ইনএক্টিভ হরমোন, ঠিক আছে? এই T4 পরবর্তীতে কি হয়, T3 তে কনভার্ট হয়, হ্যাঁ। T3 তে কনভার্ট হয় এবং T3টাই হচ্ছে আমাদের অ্যাক্টিভ ফর্ম, যেটা হচ্ছে আমাদের যে ফাংশন গুলো থাইরয়েড গ্ল্যান্ডে, এটা হচ্ছে মেনটেন করে হচ্ছে T3, ঠিক আছে? এই যে দেখেন এখানে সম্ভবত বলা আছে, the thyroid secretes predominantly thyroxine, but T4, and only a small amount of triiodothyronine, that is T3, ঠিক আছে? Approximately 85% of T3 in blood is produced from T4 by a family of monodiiodinase enzymes. তো আপনার এখান থেকে মনোডিআয়োডিনেজ এনজাইমের নামটা মনে রাখতে হবে, ঠিক আছে? তা আপনারা বইয়ের সাইডে লিখে রাখতে পারেন যে T4 থেকে T3 হয় কোন এনজাইম দ্বারা, সেটা হচ্ছে মনোডিআয়োডিনেজ, ঠিক আছে? এটাও একটা এসবি কোশ্চেন হতে পারে। আর এই মনোডিআয়োডিনেজের একটা ইন্ট্রিগাল কম্পোনেন্ট হচ্ছে সেলেনিয়াম, ঠিক আছে? সেলেনিয়াম, এটাও একটা এসবিআই কোশ্চেন, এটা আসছে বিগত বছরে। সো এটা আপনাদের মাস্ট মাথায় রাখতে হবে, ঠিক আছে? এখানে কিছু হাফ লাইফের কথা বলা আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা চাইলে মনে রাখতেও পারেন, নাও রাখতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমরা আপনারা যদি কেউ ক্লিনিক্যালি প্র্যাকটিস করে থাকেন, আপনারা দেখবেন যে আমরা যখন কোনো রোগীকে থাইরয়েড টেস্ট করতে দেই, তখন কিন্তু আমরা লিখে দেই যে TSH অথবা ফ্রি T3, ফ্রি T4, ঠিক আছে? কেন ফ্রি দেই? কারণ হচ্ছে আমাদের যে থাইরয়েড হরমোন আছে, এরা কিন্তু কিছু প্রোটিনের সাথে বাউন্ড করে থাকে, তাই না? থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন। সো কোনো কারণে যদি বডিতে থাইরক্সিন বাইন্ডিং গ্লোবিউলিন বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই T4 এর যে মান, এটা কিন্তু আমাদের চেঞ্জ আসবে, হ্যাঁ, টোটাল T4 চেঞ্জ আসবে। যেমন ওসিপি যদি কেউ খেয়ে থাকে, ঠিক আছে, তার কিন্তু থাইরোগ্লোবিউলিন বেশি থাকে। সো এমন পেশেন্টের যদি আমরা টোটাল T4 করি থাকি, সেখান থেকে কিন্তু আমরা এক্সাক্ট রেজাল্টটা পাবো না। এই জন্য আমরা কি করি, আমরা হচ্ছে অলওয়েজ ফ্রি T4 অ্যান্ড ফ্রি T3 করতে দেই, ঠিক আছে? এটা হচ্ছে ক্লিনিক্যালি পরীক্ষায় না আসলেও আপনাদের ওয়ার্ড বা হচ্ছে রাউন্ডে স্যাররা জিজ্ঞেস করতে পারে যে কেন আমরা ফ্রি T3 ফ্রি T4 করতে দেই, ঠিক আছে? তো এখানে দেখেন এই যে টিভিজি লেভেলস আর ইনক্রিজ বাই ইস্ট্রোজেন সাচ এজ কম্বাইন্ড ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ঠিক আছে? দিস উইল রেজাল্ট ইন রেজ টোটাল T3 and T4, অলদো ফ্রি থাইরয়েড হরমোন লেভেলস আর নর্মাল, যেটা আমি একটু আগে বললাম, ঠিক আছে? ওকে।
দরকার নাই এগুলো আমাদের, যেগুলো লাইন হাইলাইট করা আছে আপনারা এগুলো একটু দেখে নেবেন, খুব বেশি কিছু লাগবে না। এরপরে আসেন প্রেজেন্টিং প্রবলেমস। তার আগে আমরা একটা বক্স রেখে আসছি এখানে, এই বক্সটা একটু দেখি। বক্স নাম্বার 20.3। ঠিক আছে, তো এখান থেকে আমাদের কয়েকটা জিনিস লাগবে। হ্যাঁ, কোশ্চেন কিভাবে আসবে, এখান থেকে এমসিকিউ আসতে পারে যে হুইচ হুইচ অফ দ্য ফলোইং এন্ডোক্রাইন ডিজিজ কজেস ওয়েট গেইন, বা হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ কজেস হিট ইনটলারেন্স। ঠিক আছে, এভাবে কোশ্চেন আসতে পারে। তো আপনারা এখান থেকে মনে রাখবেন, এগুলো আপনারা যখন ডিজিজ গুলো পড়া হয়ে যাবে অবশ্য মনে রাখা লাগবে না, আলাদাভাবে আপনি মনে থাকবে। বাট এই জন্য ডিজিজের শেষে বক্সটা পড়লে আপনাদের কাছে আরো ইজি লাগবে। প্রথম হয়তো মনে হবে যে মুখস্থ করতেছি। হ্যাঁ, তো দেখেন, লেথার্জি বা ডিপ্রেশন এটা খুব বেশি আসে না পরীক্ষায়। তো লেথার্জি ডিপ্রেশন আমরা পাই হাইপোথাইরয়েডিজম, ডায়াবেটিস, হাইপার প্যারাথাইরয়েডিজম, হাইপোগোনাডিজম, কুশিং সিনড্রোম, এগুলো তো লেথার্জি পাই। ওয়েট গেইন ইম্পর্টেন্ট, হ্যাঁ, ওয়েট গেইন পাই আমরা হাইপোথাইরয়েডিজমে এন্ড কুশিং সিনড্রোমে। আমরা জানি, আমরা যখন হাইপোথাইরয়েডিজম প্রো দেখবো এখানে ওয়েট গেইন হচ্ছে, কুশিং সিনড্রোমেও দেখা যায় ওয়েট গেইন হয়। হ্যাঁ, বডি ফুলে যায়, মুন ফেস হয়, বা ফলো হাম্প হয়। হ্যাঁ, স্টেরয়েডের জন্য কি হয়, সারা শরীর ফুলে যায়, এই জন্য ওয়েট গেইন হয়। ওয়েট লস কোথায় পাই, থাইরোটক্সিকোসিস। থাইরোটক্সিকোসিস ওয়েট লস হয়, বাট এখানে কিন্তু আমাদের অ্যাপেটাইট নর্মাল থাকে অথবা ইনক্রিজড হতে পারে। এছাড়া অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি, ডায়াবেটিস মেলাইটাস, পলিউরিয়া পলিডিপসিয়া আমরা জানি, ডায়াবেটিস মেলাইটাস, ডায়াবেটিস ইনসিপিডাস, হাইপারক্যালসেমিয়া, বা হাইপারপ্যারাথাইরয়েডিজম, হাইপোক্যালেমিয়াতে হতে পারে। হিট ইনটলারেন্স একটা জিনিসই আছে এখানে, সেটা হচ্ছে থাইরোটক্সিকোসিস, এটা আমরা অলমোস্ট সবাই জানি। পালপিটেশন আর হেডেক, এটা আমরা যখন ডিজিজ পড়বো দেখবো যে পালপিটেশন হয় কোথায়, থাইরোটক্সিকোসিস এন্ড ফিওক্রোমোসাইটোমা এপিসোডিক হেডেক এন্ড পালপিটেশন হতে পারে পিওসাইটোক্রোমাতে। হ্যাঁ, হেডেকটা হচ্ছে আমাদের একটা মেইন কমপ্লেন অফ অ্যাক্রোমেগালি। হ্যাঁ, অ্যাক্রোমেগালি বা পিটুইটারি টিউমার, অ্যাক্রোমেগালিও তো মেইনলি হচ্ছে আমাদের পিটুইটারি টিউমারের জন্যই হচ্ছে। তো যদিও এটা আলাদাভাবে দেওয়ার দরকার ছিল না, তারপর যেহেতু দিচ্ছে আপনাদের পরীক্ষায় আলাদাভাবে আসতেই পারে, কারণ অনেক ছাত্রই হচ্ছে ডেভিডসন ফলো করেন একদম ব্লাইন্ডলি, তো তারা দিলে এভাবে দিতে পারেন। হ্যাঁ, এরপর আছে কোর্সেনিং অফ ফিচার, একটা হচ্ছে অ্যাক্রোমেগালি আর একটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। মাসল উইকনেস ইউজুয়ালি প্রক্সিমাল, এটা আপনারা লেথার্জি যে কজগুলো আছে মোটামুটি ওইগুলোই হচ্ছে মাসল উইকনেস করে। হ্যাঁ, এই জন্যই লেথার্জিক লাগে। এটা মনে রাখাটা ইজি। ক্লাসিফিকেশন অফ থাইরয়েড ডিজিজ এখানে বক্স থেকে আসার মতো কিছু না, এটা এটা জাস্ট হচ্ছে আপনারা দেখে নেবেন। এখন আসেন থাইরোটক্সিকোসিস। হ্যাঁ, তো আমরা একটা টার্ম বলি, সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, আর একটা হচ্ছে থাইরোটক্সিকোসিস। তো এটা কি সেম? একদম সেম না, বাট হচ্ছে অলমোস্ট সিমিলার যদিও। হাইপার থাইরয়েডিজম কখন বলি আমরা, যখন হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড থেকে বেশি বেশি থাইরয়েড হরমোন সিক্রেট হচ্ছে, সেটাই হচ্ছে হাইপার থাইরয়েডিজম। আর থাইরোটক্সিকোসিস হচ্ছে একটা সিনড্রোম, একটা সিনড্রোমের মতো। হ্যাঁ, যেখানে অনেকগুলো আমাদের কি থাকবে, টক্সিক ফিচার থাকবে। হ্যাঁ, যে যে থাইরয়েড হরমোন সিক্রেশন হচ্ছে এর জন্য কিছু টক্সিক ফিচার থাকবে, এবং এই থাইরয়েড হরমোনটা নট অনলি থাইরয়েড গ্ল্যান্ড, আদার কোনো জায়গা থেকেও আসতে পারে। হ্যাঁ, যেমন স্ট্রোমা ওভারি। ঠিক আছে, স্ট্রোমা ওভারি থেকেও, এখান থেকেও আমাদের কি হইতে পারে, থাইরয়েড হরমোন রিলিজ হইতে পারে। সো এটাকেও আমরা কিন্তু বলতেছি থাইরোটক্সিকোসিস। কারণ হাইপার থাইরয়েডিজমে কিন্তু স্ট্রোমা ওভারির কারণে যদি কারো ই হয়, থাইরয়েড হরমোন বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আমরা তাকে হাইপার থাইরয়েডিজম বলতে পারতেছি না ওইভাবে। ঠিক আছে, সেটাকে আমরা বলবো থাইরোটক্সিকোসিস। যাই হোক, এটা আপনাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিছু না, এটা জাস্ট এমনি বলা। তো থাইরোটক্সিকোসিসের আমাদের যে ফিচার গুলো এটা আমরা দেখবো, বক্স আছে আমাদের সামনে। তো তার আগে যে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এই ফিগারটা একটু আমরা দেখি। হ্যাঁ, এই ফিগারটা হচ্ছে আমাদের মেইনলি আমরা ফিজিওলজিতে পড়ে আসছি এর আগে, যে থাইরয়েড হরমোন কিভাবে রিলিজ হয়, তাই না? তো আমরা মোটামুটি বলেছিলাম যে একটু আগে, যে আমাদের যে থাইরয়েড হরমোন রিলিজের আগে কি হয়, একটা থাইরোগ্লোবিউলিন বা টিজিজেড, হ্যাঁ, থাইরোগ্লোবিউলিন সিনথেসিস হয়, এন্ড সেটা হচ্ছে যে কলয়েডে, কলয়েডাল সারফেসে রিলিজ হয় থাইরোগ্লোবিউলিন। ঠিক আছে, আর যে আমাদের মেইন যে একটা সাবস্ট্রেট, কি সাবস্ট্রেট যেটা, সেটা হচ্ছে আয়োডাইড। আয়োডাইডটা কি হয়, এটা হচ্ছে আয়োডাইডটা তাই যে ফলিকুলার সেলের ভিতরে ট্র্যাপিং হয়। হ্যাঁ, এটাকে বলা হয় আয়োডিন ট্র্যাপিং। ট্র্যাপিং হয় এবং কি হয়, সে হচ্ছে অ্যাক্টিভলি
ট্রান্সপোর্টেড হয় কোথায়? এই যে কলোয়েডাল সারফেসে, ঠিক আছে। তাহলে আমার এখানে টিজি আসলো এবং আয়োডিন আসলো, ঠিক আছে। এরা এসে কি করে আমাদের যে এই যে আয়োডাইড যেটা, এটা যে আমাদের এখানে আসলো, এখানে একটা ট্রান্সপোর্টার প্রোটিন কাজ করে যেটাকে বলা হয় পেনড্রিন। এই পেনড্রিনটা যদি অ্যাবসেন্ট থাকে বা কারো ডিফেক্টিভ থাকে, তাহলে একটা ডিজিজ হয়, সেটাকে বলা হয় পেনড্রেট সিনড্রোম। এটা আমরা দেখবো পরবর্তীতে। এটা এখানে আপনাদের বলা আছে, হ্যাঁ, পেনড্রেট সিনড্রোম। তো এখানে এসে কি হয়, সে হচ্ছে অর্গানিফিকেশন হয়, হ্যাঁ। আয়োডিনের অর্গানিফিকেশন হয় বাই কি কি মাধ্যমে? একটা এনজাইমের মাধ্যমে, সেটা হচ্ছে থাইরয়েড পারোক্সিডেস এনজাইম, ঠিক আছে। পাইরোক্সিড এনজাইমের মাধ্যমে কি হয়, এখানে টাইরোসিনের সাথে বাইন্ড হয়ে মনো আয়োডোটাইরোসিন এন্ড ডাই আয়োডোটাইরোসিন ফর্ম করে, হ্যাঁ। তো এই মনো আয়োডোটাইরোসিন এবং ডাই আয়োডোটাইরোসিন মিলিত ভাবে পরবর্তীতে T4 এন্ড T3 তৈরি করে। মেইনলি হচ্ছে T4, স্মল অ্যামাউন্টে T3 তৈরি করে। এরা পরবর্তীতে আবার আমাদের কি হয়, ফলিকুলার সেলে ইনকর্পোরেট হয়। ফলিকুলার সেলে ইনকর্পোরেট হয়ে এখানে দেখেন যে মনো আয়োডোটাইরোসিন এন্ড ডাই আয়োডোটাইরোসিন এরা হচ্ছে রিলিজ হয়ে যায়, এবং এই যে T3 এন্ড T4 হচ্ছে আমাদের এক্সট্রা সেলুলার ফ্লুইডে রিলিজ হয়, হ্যাঁ। এবং এরা হচ্ছে আমাদের মেইন যে আমাদের ফাংশন গুলো আছে টার্গেট অর্গানে গিয়ে, এরা হচ্ছে সেই ফাংশন গুলো এক্সিকিউট করে, ঠিক আছে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের মোটামুটি প্রাইমারিলি হচ্ছে আমাদের থাইরয়েড হরমোন সিনথেসিসের যে মেকানিজম সেটাই বললাম আর কি। তা আপনারা একবার ফিগারটা দেখে এই যে এখানে বর্ণনাগুলো পড়ে নিলে ইজি হয়ে যাবে। তো এটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি লাগবে না, যেটা লাগবে সেটা হচ্ছে টার্গেট অর্গানের উপরে থাইরয়েডের ওভারঅল ফাংশনটাকে। এখান থেকে অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা লিখে দিয়েছি। তো দেখেন, একটা হচ্ছে ইনক্রিজড মেটাবলিক রেট, এটা থেকে এমসিকিউ আসে অনেক সময়, হ্যাঁ। তারপর হচ্ছে মিমিক বিটা অ্যাড্রেনার্জিক ফাংশন বা অ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে কি বিটা অ্যাগোনিস্টের মতো ফাংশন সে করতে পারে, হ্যাঁ। তারপরে কি আছে, বোন ডিমিনারেলাইজেশন এবং সেলুলার ডিফারেন্সিয়েশন, ঠিক আছে। বোন ডিমিনারেলাইজেশন মানে কি, বোন কি করবে সে, বোন রিজার্পশন করবে, মানে কি হাইপার ক্যালসিমিয়া হতে পারে, ঠিক আছে। এখানে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের যে গ্রেভস ডিজিজ যখন যখন আমরা পড়বো, তখন আমরা দেখবো যে কিছু কিছু ফিচার আছে থাইরোটক্সিকোসিসের, হ্যাঁ। যেটা হচ্ছে স্পেশালি আই ফিচার, আমরা সব থাইরোটক্সিকোসিস পাই। যেমন হচ্ছে লিড র্যাক, লিড রিট্রাকশন, হ্যাঁ। এগুলো হচ্ছে আমরা অল কজেস অফ থাইরোটক্সিকোসিসেই পাই। বাট যখন গ্রেভস ডিজিজের কেন থাইরোটক্সিকোসিস হবে, তখন আমরা কিছু স্পেসিফিক অপথ্যালমোলজিক্যাল ফিচার পাবো। সেগুলো কি? সেগুলো আপনারা মার্ক করে রাখেন। সেটা হচ্ছে পেরিঅরবিটাল ইডেমা, কনজাংটিভাল ইরিটেশন, এক্সোপথ্যালমাস ডিপ্লোপিয়া এন্ড থাইরয়েড অ্যাক্রোপেচি। এগুলো হচ্ছে স্পেসিফিক্যালি আমরা কোথায় পাবো? থাইরয়েড, সরি, গ্রেভস ডিজিজে যদি থাইরোটক্সিকোসিস ডিউ টু গ্রেভস ডিজিজ হয়, সেক্ষেত্রে আমরা এগুলো পাবো, হ্যাঁ। আর লিড ল্যাক, লিড রিট্রাকশন, এগুলো হচ্ছে আমরা অল কজেস অফ থাইরোটক্সিকোসিস পাবো। তো এটা আমাদের পরীক্ষায় আসে। এখন দেখেন ইনভেস্টিগেশন। তো থাইরয়েড স্ট্যাটাস দেখার জন্য আমাদের যদি একটা ইনভেস্টিগেশন বলা হয়, সেটা হচ্ছে টিএসএস, ঠিক আছে। সো আপনাদের যদি এসবিআই হিসেবে আসে যে হচ্ছে মোস্ট ইউজফুল ইনভেস্টিগেশন ফর অ্যাসেস দ্য থাইরয়েড ফাংশন, তাহলে আমাদের অ্যান্সার হবে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ। এটা আমরা মোটামুটি সবাই জানি। এটা আমরা ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছি, এখানে আপনাদের বইতেও লেখা আছে। আমি একটু দেখাই জায়গাটা, এই যে দেখেন এসবিআই লেখা আছে এখানে। TSH is usually regarded as the most useful investigation on thyroid function. সো এটা আমাদের এসবিআই কোশ্চেন হিসেবে আসতে পারে। বাট ওভারঅল আমরা হচ্ছে TSH, T4 অ্যান্ড T3 তিনটাই দিতে পারি পেশেন্টকে। তো টিএইচএইচটা আমরা একটা ইনভেস্টিগেশন হলে টিএইচএইচ দিব, হ্যাঁ। আমাদের যদি এমন হয় যে পেশেন্ট খুব গরিব, এফোর্ড করতে পারছে না, সেক্ষেত্রে আমরা টিএইচএইচ দিতে পারি। এবং বড় জোর আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে FT4 সাথে, হ্যাঁ। FT3 রোলটা কম, কারণ হচ্ছে আমাদের মেইনলি তো সিনথেসিস হয় FT4 বা T4। এই জন্য আমরা টিএসএস এন্ড FT4 এই দুইটা দিলেই আমাদের মোটামুটি হয়। এর পরবর্তীতে আমাদের হচ্ছে হয়তো ক্লাসিফিকেশন বা অন্যান্য কারণে সবগুলোই দরকার হতে পারে, ঠিক আছে। তো থাইরোটক্সিকোসিস ইসিজিতে আমরা কি পেতে পারি, এটা অনেক সময় পরীক্ষায় আসে, ঠিক আছে। আর এখানে যে লেখাগুলো আছে, এটা আমরা পরবর্তীতে আমাদের একটা ফিগার আছে ওখানে দেখবো। সো এখানে জাস্ট একটা ইনফরমেশন,
ইলেকট্রো ইসিজিতে আমরা কি পাইতে পারি? একটা হচ্ছে সাইনাস ট্যাকিকার্ডিয়া অথবা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাইতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ইসিজি ফাইন্ডিংস অফ থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজম বলতে পারি আমরা। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে হাউ টু ইন্টারপ্রেট থাইরয়েড ফাংশন টেস্ট। একটা জিনিস বলি, আপনারা যখন এক্সাম দিবেন অনেক সময় কিন্তু নর্মাল ভ্যালুস দেওয়ার নাও থাকতে পারে, হ্যাঁ, এমআরসিপি হোক, এফসিপিএস হোক, যেখানেই হোক। তো আপনাদের কিছু কিছু জিনিস, হ্যাঁ, কিছু কিছু ইম্পর্টেন্ট হরমোনস এর আপনার হচ্ছে নর্মাল ভ্যালুস গুলো আপনাদের মাথায় রাখতে হবে, হ্যাঁ, স্পেশালি যেমন এই চ্যাপ্টারের ক্ষেত্রে টিএইচএস, টি4, টি3, দেন হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন। ঠিক আছে, এই জিনিসগুলোর আপনার নর্মাল ভ্যালুটা জানতে হবে। তো দেখেন, আমরা এখানে অল্প কয়েকটা জিনিস বলি, এগুলো আমরা যখন আমরা ভিতরে পড়বো তখন মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা একটু দেখি এখানে টিএইচএস, টি4 এন্ড টি3। তো আমরা প্রাইমারিলি চিন্তা করি যখন হাইপার থাইরয়েডিজম মানে কি, অনেকটা বুঝলে বুঝবো কি থাইরয়েড হরমোন বেশি বেশি রিলিজ হচ্ছে, তাই তো? তো এটাই হচ্ছে আমাদের হাইপার থাইরয়েডিজম। যখন আমি বলছিলাম একটু আগে, যখন যখন একটা হরমোন বেশি বেশি রিলিজ হবে তখন কি হবে? সে কি করবে? সে টিএইচএস কে নেগেটিভ ফিডব্যাক দেবে, নেগেটিভ ফিডব্যাক দিয়ে সে টিএইচএস কে কমাই ফেলবে, হ্যাঁ। এই জন্য দেখেন, প্রাইমারি যদি হয়, প্রাইমারি যদি একটা থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হয় এবং তার কারণে বেশি বেশি টি3 টি4 আসতেছে, সেক্ষেত্রে আমাদের টিএইচএস টা কি থাকবে? কম থাকবে বা আনডিটেক্টেবল থাকবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে বলে সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম। তাহলে সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজমে কি হবে? তার মানে কি এখানে হাইপার থাইরয়েডিজমের কজটা হচ্ছে অন্য, মানে থাইরয়েড গ্ল্যান্ডের কোনো প্রবলেম নাই, তাই তো? তাহলে সেকেন্ডারিতে কি হবে? সেকেন্ডারিতে আমার হচ্ছে মনে করেন টিএসএস টাও বেশি আছে, হ্যাঁ, টিএসএস টা কোনো কারণে বেশি বেশি রিলিজ হচ্ছে, পিটুইটারি কোনো কজ বা হাইপোথ্যালামিক কোনো কজে বেশি বেশি টিএসএস আসতেছে। যখন বেশি বেশি টিএসএস আসবে তখন টিএসএস কি করবে? টিএসএস কাজ হচ্ছে বেশি বেশি টি3 টি4 রিলিজ করা। তার মানে কি তিনটাই এখানে রেস্ট থাকবে। ঠিক আছে, যদি তিনটাই রেস্ট থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হবে সেকেন্ডারি হাইপার থাইরয়েডিজম বা সেকেন্ডারি থাইরোটক্সিকোসিস। ঠিক আছে, তারপরে দেখেন কোনো কারণে যদি এমন হয় যে হচ্ছে আমরা শুধু টি4টা বেশি পাইলাম, টি3 নর্মাল, টিএইচএস আনডিটেক্টেবল, বাট টি4 রেজড। দুইটা জিনিস হইতে পারে, একটা হইতে পারে পেশেন্ট নিচে বাইরে থেকে হয়তো টি4টাকে ফেক্টিসিয়াসলি নিচ্ছে বা এক্সোজেনাসলি ইনটেক করতেছে। ঠিক আছে, অথবা কোনো হাইপোথাইরয়েডিজম পেশেন্টকে যদি লিভোথাইরক্স বা টি4 দ্বারা বেশি ওভার ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে আমরা রেস্ট টি4 পেতে পারি। এরপরে দেখেন যে হাইপোথাইরয়েডিজম, তাহলে হাইপোথাইরয়েডিজমে কি হবে? প্রাইমারি হাইপোথাইরয়েডিজম হইলে আমার এই যে টি4 টি3 দুইটাই লো থাকবে। ঠিক আছে, দুইটাই লো থাকবে, বাট টিএসএস কিন্তু বেশি থাকবে। কারণ কি, এরা যেহেতু লো আছে, তার মানে কি এরা হচ্ছে বেশি বেশি সিগন্যাল দেবে যে টিএসএস কে তুমি বেশি বেশি আসো, বেশি বেশি সিক্রেট করো আমাদের, হ্যাঁ। তাহলে টিএইচএস টা বেশি থাকবে এন্ড হচ্ছে টি3 টি4 কম থাকবে। এটা হচ্ছে আমাদের প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। এই যে দেখেন এখানে আছে, এটাও লো, এটাও লো, এবং এটা হচ্ছে এলিভেটেড, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম কি? সেক্ষেত্রে হচ্ছে আমাদের টিএসএস টাই কম থাকবে, মানে তিনটাই লো থাকবে। যেহেতু টিএসএস কম, সে টি4 কেও কমাবে, টি3 কেও কম রিলিজ করবে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম। আরেকটা আছে আমাদের সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস এন্ড সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। সো এই জিনিসটা একটু বলি কি, সাবক্লিনিক্যাল মানে হচ্ছে এখনো ফুললি সে ডেভেলপ করে নাই, হ্যাঁ। সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস মানে হচ্ছে এখানে আমরা হচ্ছে থাইরোটক্সিকোসিস এর মতোই টিএসএইচ যেটা, এটা হচ্ছে আনডিটেক্টেবল বা লো থাকবে। এন্ড 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 টি4 এন্ড টি3 এই দুইটা হচ্ছে আমাদের আপার বর্ডার অফ দ্য নর্মাল লিমিটে থাকবে। মানে এরা বাড়তেছে বাট এখনো পুরোপুরি বাড়ে নাই, হ্যাঁ, আপার লিমিটে আছে। এরকম যদি হয় এটাকে আমরা বলবো সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস। আর সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম কখন বলবো তাহলে? সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজমের মতো টিএইচএস টা এলিভেটেড থাকবে, মানে প্রাইমারি হাইপোথাইরয়েডিজমের মতো এলিভেটেড থাকবে, এন্ড টি4 টি3 টা লোয়ার লিমিট অফ দ্য নর্মাল রেঞ্জে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। মানে এখান থেকে আমরা মেইনলি দেখবো হচ্ছে টিএইচএস এন্ড হচ্ছে টিএইচএস টা কি থাকবে? এটা হচ্ছে
হাইপারথাইরয়েডিজমের মতো থাকবে। আর T4 T3 দুইটা ক্ষেত্রে নর্মাল থাকবে। হাইপারথাইরয়েডিজমে আপার বর্ডারে থাকবে এবং হাইপোথাইরয়েডিজমে লোয়ার বর্ডারে থাকবে। এটি হচ্ছে আমাদের সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস অথবা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আর একটা আছে আমাদের ইউথাইরয়েডিজম বা ইউথাইরয়েড স্টেট, হ্যাঁ, বা নন থাইরয়েডাল ইলনেস। এইটা কি জিনিস, এটা আমরা পরবর্তীতেও দেখবো। তো এখানে একটু আসছে সম্ভবত এই যে নন থাইরয়েডাল ইলনেস, এই যে এই ঘরটা একটু দেখেন। এটা হচ্ছে আমাদের কোনো অন্য কোনো কারণে একুইট কন্ডিশনে, হ্যাঁ, আমাদের কি হইতে পারে যে আমাদের T4 থেকে যে T3 কনভার্সন হয় এই জিনিসটা অনেক সময় হ্যাম্পার হইতে পারে, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, T4 লেভেলটা বাড়তে থাকবে, বাট T3টা কমবে অথবা নর্মাল থাকতে পারে আর্লি স্টেজে, ঠিক আছে। বাট টিএসএস টা কি হবে, এখানে লোই থাকবে, কারণ যেহেতু T4 বাড়তেছে সে নেগেটিভ ফিডব্যাক দিয়ে টিএসএস কে লো করে ফেলবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সাবক্লিনিক্যাল, সরি, এটাই হচ্ছে আমাদের নন থাইরয়েডাল ইলনেস বা সিক ইউথাইরয়েডিজম বলা হয়, হ্যাঁ। সিক ইউথাইরয়েডিজম কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। সো মোটামুটি ওভারঅল এটা আমরা বলে ফেলছি, এর বেশ বাইরে আর কিছু জানতে হবে না। এখন আসেন কজেস অফ থাইরোটক্সিকোসিস। এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, যে মোস্ট কমন কজ অফ থাইরোটক্সিকোসিস কোনটা, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ 76% ক্ষেত্রেই আমাদের কজ হচ্ছে গ্রেভস ডিজিজ। তাহলে মোস্ট কমন কজ কি, গ্রেভস। তারপরে কি, মাল্টিনোডুলার গয়টার। এই দুইটা মিলিয়ে হচ্ছে 90%, আর আদার যত কজ আছে সব মিলে হচ্ছে 10%, ঠিক আছে। তো দেখেন, তাইলে আমাদের গ্রেভস এন্ড মার্টিনোডুলার গয়টার এই দুইটা মাথায় রাখতেই হবে, বাকিগুলো হচ্ছে ভুলে গেলেও সমস্যা নেই, আপনি অনার্স মার্ক পেয়ে গেছেন অলরেডি, ঠিক আছে। এরপর দেখেন থাইরয়েডাইটিস আছে। থাইরয়েডের কথা আমরা বলছিলাম অলরেডি, সাবএকিউট পোস্টপার্টাম হতে পারে, হ্যাঁ। ড্রাগ ইনডিউসড হতে পারে, অ্যামাইডারন যদি কেউ নেয়, বা রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, হ্যাঁ, কি কি ড্রাগ, এটা আমাদের জানতে হবে এমসিকিউর জন্য। আরেকটা হচ্ছে এক্সট্রা থাইরয়েড সোর্স। আমরা বলছিলাম যে থাইরয়েডোক্সিকোসিস কি এক্সট্রা থাইরয়েড থেকেও, সোর্স থেকেও আসতে পারে থাইরয়েড হরমোন। যেমন একটা হচ্ছে ফেকটিসিয়াস, যেটা হচ্ছে পেশেন্ট বাইরে থেকে নিচ্ছে, হ্যাঁ, এক্সোজেনাসলি। আর একটা হতে পারে স্ট্রুমা ওভারি। স্ট্রুমা ওভারি জিনিসটা কি, স্ট্রুমা ওভারি মানে হচ্ছে এটা বলা যায় যে ওভারিয়ান এটা ট্রাটোমা, হ্যাঁ, বা ডার্ময়েড টিউমার এই জাতীয় কিছু একটা। আমরা তো জানি যে ট্রাটোমা বা ডার্ময়েড টিউমার বা ডার্ময়েড সিস্ট থেকে কি হয়, এখান থেকে বিভিন্ন ধরনের হরমোন রিলিজ হইতে পারে, হ্যাঁ, বিভিন্ন, ওইখানে হয়তো থাইরয়েডের কিছু টিস্যু রয়ে যায়, হ্যাঁ, থাইরয়েড টিস্যু থাকে, ডেন্টাল টিস্যু থাকতে পারে, হেয়ার ফলিকল বা হেয়ার টিস্যু থাকতে পারে। তো এটাই তো আমরা পড়ছিলাম যে ডার্ময়েড সিস্ট বা ডার্ময়েড টিউমার কাহিনীতে, তাই না। তো এরকম একটা টিউমার যেখান থেকে আমাদের থাইরয়েড হরমোন আসতে পারে, হ্যাঁ, খুব লেস পার্সেন্টেজ। আরেকটা হচ্ছে টিএসএইচ ইন্ডিও, যেটা হচ্ছে টিএসএইচ সিক্রেটিং পিটুইটারি অ্যাডেনোমা, যেটা হচ্ছে সেকেন্ডারি হাইপারথাইরয়েডিজম করে আর কি, হ্যাঁ, যে পিটুইটারি কোনো অ্যাডেনোমার কারণে বেশি বেশি টিএসএইচ আসতেছে। সেই টিএসএইচ টা কি করবে, আমাদের বেশি বেশি T4 T3 রিলিজ করবে, ঠিক আছে। আরেকটা হতে পারে কোরিও কার্সিনোমা, ফলিকুলার কার্সিনোমা ইত্যাদি, হ্যাঁ। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি কজ। এরপর আসলে আমরা ফিচার দেখি, হ্যাঁ, ফিচারের বক্সটা দেখি। এই বক্সটা তো সবাই আমরা পরিচিত কম বেশি। তো এই বক্স থেকে আমাদের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়। তো দেখেন, এখানে আমাদের দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সিমটমস আর সাইন। তো প্রতিটা ভাগে কিছু কমন ফিচার আছে, কিছু লেস কমন আছে, কিছু রেয়ার আছে, হ্যাঁ। তো আমাদের রেয়ার গুলো না লাগলেও আমাদের কমন লেস কমনের ভিতরে আমাদের এই জিনিসগুলো আমাদের মোটামুটি মনে রাখতে হবে কিছু জিনিস। কিছু জিনিস আমাদের একদম মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেমন এখানে দেখেন ওয়েট লস, ওয়েট লস ডিসপাইট নর্মাল অর ইনক্রিজড অ্যাপেটাইট, ঠিক আছে, ওয়েট লস, এটা আমরা মোটামুটি জানি। থাইরোটক্সিকোসিস মানে কি, থাইরয়েড হরমোন বেশি, এখানে সব জিনিসই বেশি বেশি থাকবে, শুধু কয়েকটা জিনিস কমবে, এই জিনিসটা আপনারা মাথায় রাখেন। তার ভিতরে একটা হচ্ছে ওয়েট, হ্যাঁ, ওয়েটটা কমবে। আর একটা হচ্ছে স্লিপ, স্লিপ কমবে, হ্যাঁ, পেশেন্টের স্লিপটা কমে যাবে, ঠিক আছে। আর একটা হচ্ছে মেনস্ট্রুয়েশন, তার মানে কি অ্যাভেনুরিয়া বা অলিগোমেনুরিয়া হবে। এই তিনটে জিনিস কমবে, বাকি জিনিসই হচ্ছে আমাদের এখানে মেইনলি ওভার ওভার হবে, হ্যাঁ। তো একটা হচ্ছে কি ওয়েট লস হচ্ছে, এটা আমরা বললাম, এটা একটা সিমটমস, হ্যাঁ। যদিও অ্যাপেটাইটটা নর্মাল থাকতেছে বা বাড়তেও পারে। হিট ইনটলারেন্স, পেশেন্ট হচ্ছে গরম সহ্য করতে পারবে না, হিট ইনটলারেন্স, সোয়েটিং হবে, পালপিটেশন হবে, ট্রেমর, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে ওভার ফাংশনের কারণে। ইরিটেবিলিটি, ইমোশনাল লেবিলিটি,
এগুলো হচ্ছে আমাদের সিমটমস। আর সায়েন্সের ভিতরে কি পাবো? ওয়েট লস ইটসেলফ একটা সাইন, ট্রেমর, আমার ইরাইদেমা, সাইনাস ট্যাকিকার্ডিয়া পাবো ইসিজিতে, এন্ড লিড ল্যাগ এন্ড লিড রিট্রাকশন। ঠিক আছে, লিস্ট কমন ভিতরে আমাদের সবগুলো মনে রাখা লাগবে না। একটা হচ্ছে ডায়রিয়া, এটা আমরা মনে রাখবো। ডায়রিয়া, সাইকোসিস, অ্যাংজাইটি এগুলো মনে রাখতে পারি। নানা হচ্ছে যেটা বললাম অ্যামেনোরিয়া বা অলিগো ম্যানেরিয়া। হ্যাঁ, কিছু আছে কমন, দুইটা জায়গায় দেখবেন যে আপনার হচ্ছে যেমন ইম্পোর্টেন্স, হ্যাঁ, ইনফার্টিলিটি বা হচ্ছে ডিসনিয়া, এগুলো কয়েকটা আছে দুই জায়গায় কমন, ডিপ্রেশন। হ্যাঁ, আর এখানে ভিতরে আমরা দুইটার ভিতরে হাইপার টেনশন পাবো। হ্যাঁ, এখানে আমরা সাইনের ভিতরে লিস্ট কমনে কি পাবো? গয়টার পাইতে পারি উইথ ব্রুই, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পাইতে পারি। হ্যাঁ, এই জন্য আমাদের পাস দেখাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, কার্ডিয়াক ফেলিওর, হাইপার রিফ্লেক্সিয়া, এখানে হাইপার রিফ্লেক্সিয়া বা ইল সাস্টেড ক্লোনাস। আর এখানে আমরা পাই কি? লস অফ অ্যাঙ্কেল, সরি, ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স, অথবা আরেকটা পাই হচ্ছে আমাদের লস অফ ল্যাটারাল আইব্রো। রেয়ার ভিতরে আপনার গাইনোকোমাস্টিয়া ভেতরে, এখানে এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এখন দেখেন হাইপোথাইরয়েডিজম, এগুলো আসলে বোঝানোর বা ওরকম কিছু না, এটা আপনার জাস্ট মাথায় রাখতে হবে, বারবার পড়লে এগুলো মনে থাকবে। ঠিক আছে, জাস্ট একটা একটা অপোজিট মোটামুটি সবকিছুই, কয়েকটা শুধু আছে যে সিমিলার। তো এখানে আমাদের হাইপোথাইরয়েডিজম, এখানে হয় ওয়েট লস, যেহেতু এখানে হবে ওয়েট গেইন, ওখানে হয় হিট ইন্টলারেন্স, এখানে কোল্ড ইন্টলারেন্স। ঠিক আছে, অনেক সময় আমরা একটা ডিজিজ ছাড়া কমনলি কোশ্চেন করা যায়, একটা ডিজিজ আমরা ফোনেই কথা শুনে ডায়াগনোসিস করতে পারি, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। মানে ভয়েসটা অনেকটা হোর্স ভয়েস থাকে। হ্যাঁ, এই যে এখানে বলা আছে হোর্স ভয়েস। ড্রাই স্কিন, ড্রাই হেয়ার এন্ড মেনোরেজিয়া, আমরা বলছিলাম এখানে মেনোরেজিয়া হয়, এখানে হয় অ্যামেনোরিয়া বা অলিগোমেনোরিয়া, এখানে হয় মেনোরেজিয়া। ঠিক আছে, সো এটা আমাদের হিস্ট্রি নিতে হবে। কোনো পেশেন্ট যদি গাইনোকোলজিক্যাল কোনো পেশেন্ট হয়, অবশ্যই তার থাইরয়েড স্ট্যাটাস চেক করতে হবে যদি তার মেনস্ট্রুয়াল কোনো প্রবলেম থাকে। সেই সায়েন্সের ভিতরে আছে ওয়েট গেইন। লেস কমন সিমটমের ভিতরে একটা হচ্ছে কনস্টিপেশন, এখানে আমরা বলছিলাম ডায়রিয়া, এখানে কনস্টিপেশন, জাস্ট উল্টা। আমরা প্রথম পেজই বলছিলাম যে হাইপোথাইরয়েডিজমের কারণে কার্পাল টানেল সিনড্রোম হতে পারে, অ্যালোপেশিয়া হতে পারে। অ্যালোপেশিয়া দুই জায়গায় আছে। ঠিক আছে, এই যে অ্যালোপেশিয়া, এখানেও অ্যালোপেশিয়া আছে। মাসল স্টিফনেস, ডিপ্রেশন, ইনফার্টিলিটি, ইনফার্টিলিটি দুইটা কারণেই হতে পারে। সাইনের ভিতরে আপনাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে ল্যাটারাল আইব্রোস লস হয়, আর একটা হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল রিফ্লেক্স। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। কমন ইন বোথ অ্যালোপেশিয়া, ইনফার্টিলিটি, হাইপারটেনশন, ফ্যাটিক, সাইকোসিস, ইম্পোটেন্সি এন্ড প্রক্সিমাল মায়োপ্যাথি। এটা আমাদের এখানে সহজ করে দিয়েছে। হ্যাঁ, আপনাদের এত কষ্ট করে খুঁজে খুঁজে বের করার কিছু নাই। ঠিক আছে, এই বক্সটা একটু আমরা দেখি। 20.8। ঠিক আছে, প্রিভ্যালেন্স অফ থাইরয়েড অ্যান্টিবডিজ। আমরা সাধারণত তিন ধরনের থাইরয়েড অ্যান্টিবডি পাই, তার ভিতরে একটা হচ্ছে থাইরয়েড পারঅক্সিডেস, বা এটাকে একটা নাম হচ্ছে এনটি টিপিও আমরা বলি না, থাইরয়েড পারঅক্সিডেস অ্যান্টিবডি। আরেকটা হচ্ছে অ্যান্টিবডি টু থাইরোগ্লোবিউলিন, আরেকটা হচ্ছে টিএসএস রিসেপ্টর অটো অ্যান্টিবডি। হ্যাঁ, এটা একটার নাম হচ্ছে ট্রাব, এটাকে আমরা সংক্ষেপে ট্রাব বলি না, ট্রাব এটা তো আমরা কমনলি করতে দেই, যারা ক্লিনিক্যালি ওয়ার্ডে প্র্যাকটিস করেন তারা হয়তো জানেন। তো এটাকে আমরা সংক্ষেপে ট্রাপ লিখে দিলেই হয়ে যায়। হ্যাঁ, যখন গ্রেভ সাসপেক্ট করি বা হাইপারথাইরয়েডিজম সাসপেক্ট করি, তখন আমাদের প্রথম কাজই হচ্ছে ট্রাপ করা। হ্যাঁ, ট্রাপ যদি পজিটিভ আসে তাহলে তো আমাদের কনফার্ম মোটামুটি, কারণ 95% ক্ষেত্রে এটা থাকে পজিটিভ। আর যদি নেগেটিভ আসে সেক্ষেত্রে আমাদের একটা টেস্ট হচ্ছে থাইরয়েড সিনটোগ্রাফি বা রেডিও আইসোটোপ স্ক্যান। আর থাইরয়েড পারঅক্সিডেজ যেটা এনটিটিপি, এটা আমরা মেইনলি পাই হচ্ছে অটো ইমিউন হাইপোথাইরয়েডিজমে, স্পেশালি যেটা আমরা বলি যে হাশিমোটোস থাইরয়েডাইটিস। ঠিক আছে, গ্রেপসে আমরা প্রত্যেকটা অ্যান্টিবডি পজিটিভ পাইতে পারি, দেখেন এগুলো কিন্তু পার্সেন্টেজ কম না। হ্যাঁ, 50 to 80, 50 to 70, বাট এটা হচ্ছে মোর দ্যান 95, মোর স্পেসিফিক। ঠিক আছে, এগুলো আমাদের ম্যানেজমেন্ট আমরা পরবর্তীতে দেখবো। এখানে একটা ডিজিজ আছে, সেটা হচ্ছে আমাদের যে ম্যানেজমেন্ট, আমরা একটু এখান থেকে আসি। হ্যাঁ, তো ডেফিনেটলি যে ম্যানেজমেন্ট, এটা তো আমাদের মেইনলি হচ্ছে আন্ডারলাইং কজ যেটা আছে সেটার উপরে ডিপেন্ড করবে, এই কয়েকটা কজ উপরে ভিত্তি করে আমাদের
চারটা ধরনের অপশনস আছে ট্রিটমেন্টে। একটা হচ্ছে ড্রাগস থেরাপি, বা হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডাইন, অথবা হচ্ছে সার্জারি। তিনটা অপশন আমাদের মেইনলি। হ্যাঁ, তো এখন আমরা এটা পরবর্তীতে দেখবো, আমাদের একটা বক্স আছে বা ড্রাগের কিভাবে দিব আমরা সেটাও আছে। তার আগে দেখি যে যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকতে পারে, আমরা বলছিলাম হ্যাঁ, সাইনাস ট্যাকিকার্ডিয়া বা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমাদের কমনলি পাইতে পারি আমরা হাইপোথাইরয়েডিজমের ইসিজি ফাইন্ডিংস। যদি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন যদি থাকে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে বিটা ব্লকার, যেমন প্রোপ্রানোলল। হ্যাঁ, কমনলি এটাই হচ্ছে আমাদের ফার্স্ট চয়েস। কোনো পেশেন্ট যদি অ্যাজমা থাকে, সেক্ষেত্রে আমরা বিটা ব্লকার ইউজ করতে পারবো না অনেক সময়, সেক্ষেত্রে আমরা ভেরাপামিন ইউজ করতে পারি। ঠিক আছে। থাইরয়েড ক্রাইসিস, থাইরয়েড ক্রাইসিসটা কি? ক্রাইসিস বলতে আমরা কি বুঝি? সাধারণত যখন যখন কোনো ইনফেকশন হয়, হ্যাঁ, তখন এই ক্রাইসিসটা আমাদের হয়। এটা হচ্ছে থাইরয়েড টক্সিকোসিসেরই একটা কমপ্লিকেশন আর কি। হ্যাঁ, যেটা হচ্ছে একটা মেডিকেল এমার্জেন্সি। হ্যাঁ, বা আমরা যদি বলি যে এন্ডোক্রাইন এমার্জেন্সি কি কি আছে, তার ভিতরে একটা হচ্ছে থাইরোটক্সিক ক্রাইসিস। এই চ্যাপ্টারে আমরা আরো একটা পাবো, সেটা হচ্ছে মেক্সিডিমা কোমা, হ্যাঁ, অথবা অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি। এগুলো হচ্ছে এন্ডোক্রাইন এমার্জেন্সি। তো এটা হচ্ছে আমাদের একটা লাইফ থ্রেটিং কমপ্লিকেশন অফ হাইপারথাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিস, যেটা হচ্ছে মেইনলি প্রিসিপিটেটেড হয় বাই ইনফেকশন। হ্যাঁ, আমাদের যখন কোনো রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বা আদার্স কোনো ইনফেকশনের কারণে আমাদের এই যে থাইরয়েড স্ট্রম বা থাইরোটক্সিক ক্রাইসিসটা হতে পারে। তো এখানে কি হয়, পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে, তোমাদের ফিভার, এজিটেশন, ট্যাকিকার্ডিয়া, হ্যাঁ, ডেলিরিয়াম, যেটা আমাদের একিউট কনফিউশনাল স্টেটে যদি পেশেন্ট আসে। হ্যাঁ, আর যদি পেশেন্ট অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা অনেক সময় পাইতে পারি, বা হার্ট ফেলিওর নিয়েও পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের থাইরোটক্সিক ক্রাইসিস। এই যে দেখেন এখানে মোস্ট কমনলি প্রিসিপিটেটেড বাই ইনফেকশন। হ্যাঁ, অথবা কখনো আপনার থাইরয়েডেক্টমির পরেও আমাদের এটা ডেভেলপ করতে পারে। ঠিক আছে, তো এখানে আমাদের ট্রিটমেন্ট কি? এখানে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে মেইনলি রিহাইড্রেশন এন্ড হচ্ছে একটা বিটা ব্লকার দিব, যেহেতু পেশেন্ট হচ্ছে আমাদের কি থাকে, এজিটেশন পালপিটেশন থাকে, একটা বিটা ব্লকার দিব। এছাড়া আমাদের যে মেইন ট্রিটমেন্ট, সেটা হচ্ছে আমাদের থাইরয়েড এন্টি থাইরয়েড হরমোন দিতে হবে, এবং এন্টি থাইরয়েড হরমোনের ভিতরে আমাদের কার্বিমাজল আছে, আর হচ্ছে আমাদের প্রোপাইল থায়োইউরাসিল আছে। তো তার ভিতরে আমাদের প্রিফারেবল হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল, কারণ প্রোপাইল থায়োইউরাসিল দুইটা রোল আছে এখানে। একটা হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিস কে ইনহিবিট করে, আর সে হচ্ছে আরো একটা কাজ করে, সেটা হচ্ছে T4 থেকে যে T3 কনভার্সন হয়, এটাকেও ডিলে করে, বা এটাকেও হচ্ছে কি বলে, কমাই দেয়। ঠিক আছে, বাট টি কার্বিমাজল যেটা বা মেথিমাজল যেটা, এটা হচ্ছে অনলি থাইরয়েড হরমোন সিনথেসিস কে ইনহিবিট করে, বাট T4 to T3 কনভার্সনে কার্বিমাজলের কোনো রোল নাই। এই জন্য আমাদের যদি পরীক্ষায় আসে কোনটা প্রিফারেবল, তাহলে হচ্ছে আমাদের প্রোপাইল ইউরাসিল প্রিফারেবল। এই যে এখানে দেওয়া আছে, প্রোপাইল পিটিইউ ইজ প্রিফার টু কার্বিমাজল, কেন সেটাও বলা আছে এখানে, যেটা আমি বললাম। ঠিক আছে, এছাড়া আমরা আর কি ইউজ করি, সোডিয়াম ইপোডেট রেডিওগ্রাফিক কন্ট্রাস্ট মিডিয়া, এটা আমরা ইউজ করতে পারি। এখন দেখেন আমরা বক্স দেখি, এখানে ফিগার দেখি একটা, আর হচ্ছে ট্রিটমেন্ট অপশন। আচ্ছা, এই ফিগারটা আমরা একটু দেখি। সো এটা হচ্ছে, দেখেন, আমাদের থাইরোটক্সিকোসিস এর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, বা আমরা কিভাবে একটা পেশেন্ট যদি থাইরোটক্সিকোসিস এর ফিচার পায়, সেক্ষেত্রে কিভাবে আমাদের পরবর্তী করণীয় ঠিক করব, সেটার জন্য একটা ফিগার দেওয়া আছে এখানে। দেখেন, সেখানে প্রথমেই আমরা কি পাইলাম, টিএসএইচ কম পাইলাম, T3 T4 বেশি পাইলাম, বা যে কোনো একটা বেশি পাইলাম। তার মানে আমরা সাসপেক্ট করতে পারি এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম অথবা থাইরোটক্সিকোসিস, যদি তার টক্সিক ফিচার গুলো থাকে। ঠিক আছে, এরকম কিছু একটা সিনারিও পাইলাম। তো একটা হতে পারে যে পসিবল নন থাইরয়েড ইলনেস হতে পারে, যেটা আমরা বলছিলাম। হ্যাঁ, নন থাইরয়েড ইলনেস থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাকুইট ইলনেসটা যখন ভালো হয়ে যাবে, তারপর আবার রিপিট করব। রিপিট করে যদি ভালো হয়ে যায়, তাহলে তো ভালোই। ভালো না হলে, আমরা পরবর্তীতে আমাদের করণীয় হচ্ছে ট্রাপ অ্যান্টিবডি, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে টিএসএইচ রিসেপ্টর অ্যান্টিবডি করবো। হ্যাঁ, যেটা নাম হচ্ছে ট্রাপ। এই ট্রাপ অ্যান্টিবডি করবো, ট্রাপ অ্যান্টিবডি পজিটিভ হয়, তাহলে আমাদের মোটামুটি শিওর যে আমাদের ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ। হ্যাঁ, পজিটিভ মিনস গ্রেভস ডিজিজ। ঠিক আছে, যদি পজিটিভ না হয়, অথবা যদি অ্যাভেলেবেল না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, যদি গ্রেভস এর ফিচার থাকে, যেমন ডিফিউজ গয়টার, অপথ্যালমোপ্যাথি যেগুলো আছে আমরা বলছিলাম। হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের থাইরয়েড গ্রেভস এর পক্ষে স্পেসিফিক, যেগুলো হ্যাঁ, থাইরয়েড একটোপেচি, তারপরে হচ্ছে আমাদের আরো যে কিছু কিছু ফাইন্ডিংস আছে, যেমন হচ্ছে প্রোপটোসিস, হ্যাঁ,
পেরিঅরবিটাল ইডেমা, এক্সোপথ্যালমাস, কনজেক্টিভাল ইরিটেশন, এগুলো তো আমাদের পিটিবিএল মেক্সিটাম, এগুলো তো গ্রেপসের জন্য স্পেসিফিক। এগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ। হ্যাঁ, যদি কোনো, তো কিন্তু এখানে কিছু এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে। যদি এই ফিচারগুলো পজিটিভ থাকে এবং নন গ্রেভস থাইরয়েডক্সিসের কোনো ফিচার যদি না থাকে, হ্যাঁ, যেমন রিসেন্ট প্রেগনেন্সি, নেক পেইন, বা হচ্ছে কোনো পালপাবল পার্টনাল গয়টার বা সোয়েটারি নডিউল, হ্যাঁ, এগুলো যদি নো হয়, তাহলে আমাদের ডায়াগনোসিস হচ্ছে গ্রেভস ডিজিজ। আর যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে থাইরয়েড সিনটিগ্রাফি বা আইসোটোপ স্ক্যান, যেটা আর কি। হ্যাঁ, তো এইটা থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসে, ঠিক আছে। যেমন আমরা কোনটাতে কোন ধরনের আপটেক পাই, হ্যাঁ, রেডিও আয়োডিন আপটেক টেস্ট, যেটা আর কি। হ্যাঁ, তারপরে গ্রেভস ডিজিজে পাই হচ্ছে ডিফিউজ আপটেক। দেখেন পুরো গ্ল্যান্ড জুড়ে হচ্ছে ডিফিউজলি আপটেক হয়েছে, ঠিক আছে। তো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ডিফিউজ আপটেক কোথায় পাই আমরা, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজে। লো প্যাচি আপটেক কোথায় পাই, সেটা হচ্ছে টক্সিক মাল্টিনোডুলার গট। এটা আপনাদের জানতেই হবে পরীক্ষার জন্য, হ্যাঁ, এটা কিন্তু মাস্ট। টক্সিক এরিডোমাতে লো আপটেক, ঠিক আছে। আর এখানে আমাদের কোনো আপটেকই নাই, দেখেন, ঠিক আছে। টক্সিক অ্যানাডোমাতে, অ্যানাডোমা মানে কি, সিঙ্গেল অ্যানাডোমা থাকে, সলিটারি অ্যানাডোমা, সেক্ষেত্রে সিঙ্গেল আপটেক পাবো এখানে। যেমন সিঙ্গেলি একটা আপটেক, আর হচ্ছে এখানে ল্যাক অফ আপটেক। দেখেন কোথায় পাই ল্যাক অফ আপটেক, সেটা হচ্ছে আমাদের ট্রানসিয়েন্ট থাইরয়েডাইটিস। হ্যাঁ, ট্রানসিয়েন্ট বা এক্সট্রা থাইরয়েড যে সোর্স আছে এখানে, দেখেন এক্সট্রা থাইরয়েড যে আমরা বলছিলাম, হ্যাঁ, রিস্ট্রোমা ওভারি বা এক্সোজেনাস যদি হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে লো আপটেক, ঠিক আছে। তো এটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষা আসবে, ঠিক আছে। এই বক্সটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসে, ঠিক আছে। নন স্পেসিফিক ল্যাবরেটরি মার্কার্স অফ থাইরয়েড ডিসফাংশন, তার ভিতরে একটা হচ্ছে থাইরোটক্সিকোসিসের কিছু ফিচার আছে, হাইপোথাইরয়েডিজমের কিছু ফিচার আছে, ঠিক আছে। তো যেটা পরীক্ষা আমাদের আসে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে। হ্যাঁ, হাইপোথাইরয়েডিজম কি করে, সেক্ষেত্রে হাইপোনেট্রিমিয়া করতে পারে, এনিমিয়া করতে পারে, ইউজুয়ালি নর্মোসাইটিক নর্মোক্রমিক অথবা ম্যাক্রোসাইটিক। ম্যাক্রোসাইটিক এনিমিয়া কিন্তু এর জন্য একটা কজ হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপার কোলেস্টেরোলেমিয়া করতে পারে এবং কিছু সেরাম এনজাইম ইনক্রিজ করে, তার ভিতরে এএসটি, এলটিএস এন্ড সিকে, ঠিক আছে। এটা মনে রাখতে হবে। তো এখানে স্পেসিফিক মনে রাখতে হবে হাইপোনাট্রিমিয়াটা। হ্যাঁ, আমরা যখন সিয়াদ পড়ছিলাম তখন কিন্তু আমরা বলি যে অ্যাবসেন্স অফ থাইরয়েড ডিজিজ থাকতে হবে, কারণ থাইরয়েড হাইপোথাইরয়েডিজম কি করতে পারে, আপনার হাইপোনাট্রিমিয়া করতে পারে, ঠিক আছে। আর থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমেও কিছু এনজাইম পাবো, তার ভিতরে কি আছে এনজাইম, এএলটি, জিজিটি এন্ড এএলপি। তো দুই জায়গায় কিছু এনজাইম আছে, এটা আপনারা মনে রাখবেন। এখানে একটা ইম্পর্টেন্ট হচ্ছে রেস্ট বিলিরুবিন করবে। হ্যাঁ, হাইপারথাইরয়েডিজম কি করবে, বিলিরুবিন লেভেল বাড়াতে পারে, হ্যাঁ, মানে জন্ডিস করতে পারে। মাইল্ড হাইপারক্যালসিমিয়া এন্ড গ্লাইকোজ ইউরিয়া, এটা আমাদের ইম্পর্টেন্ট। হ্যাঁ, ল্যাগ স্টোরেজ, গ্লাইকোজ ইউরিয়া এন্ড বিলিরুবিন, এই দুটাকে বাড়াবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাই হাইপোথাইরয়েডিজমে। তো ডেভিডসন 24, যেটা এটা আসলে খুবই রিয়ারেঞ্জ, এলোমেলো করে ফেলছে। দেখা গেছে এক জায়গায় টপিকস দিছে, তার ফিগার বা বক্স গুলো দিছে হচ্ছে অন্য পেজে আবার সামনে গিয়ে। হ্যাঁ, তো এটা রিয়ারেঞ্জটা খুব বাজে হয়েছিল। আশা করি 25 এডিশন আসবে হয়তো সামনের বছর, ওখানে হয়তো এটা কারেকশন করবে, তারা ওয়ার্কআপ করবে। 23rd এডিশন খুব ভালো ছিল, আর 24তে এসে খুব গোলাই ফেলছে। তো কেন এরকম করলাম বুঝলাম না, তারা ভালো ছিল কিনা। যাই হোক, তো 25 আশা করি ভালো হবে। তো এখন আসলে আমাদের হাইপোথাইরয়েডিজম, তো আমরা প্রথমেই বক্সটা দেখে ফেলি যে কজেস অফ হাইপোথাইরয়েডিজম। ঠিক আছে, অনেকগুলো কজ আছে, এগুলো আমরা ছোটবেলা থেকে পড়তে 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 এত দূর চলে আসছি। তো এখান থেকে আমাদের ডিরেক্ট কোনো কোশ্চেন আসবেও না, পরীক্ষায় আসার চান্স খুব কম, আসতে পারে বাট চান্স খুব কম যে কোনটা হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজমের কজ, ঠিক আছে। তো এখান থেকে তারপর আমরা একটু দেখে রাখি যে কিছু আছে অটো ইমিউন, এটি হচ্ছে আমাদের মেইন কজ, যেটা হচ্ছে অটো ইমিউন কজ। তার ভিতরে স্পেসিফিক্যালি হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, ঠিক আছে। এখানে আমরা কি পাবো, থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি পজিটিভ পাবো, ঠিক আছে। কয়টার থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে, প্লাস মাইনাস।
গ্রেভস ডিজিজ আমরা বলছিলাম হাইপারথাইরয়েডিজম হয়, বাট গ্রেভস ডিজিজ উইথ টিএসএস রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি যদি থাকে সেক্ষেত্রে আমরা হাইপোথাইরয়েডিজমও পেতে পারি, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে। সো পরীক্ষায় যদি আপনার হাইপোথাইরয়েডিজম কজ হিসেবে গ্রেভস ডিজিজ এন্ড উইথ টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি মানে ট্রাফ যে ট্রাফ যে অ্যান্টিবডি আছে ওইটা ব্লকিং অ্যান্টিবডি যদি থাকে, হ্যাঁ, তো আপনার পরীক্ষায় হয়তো গ্রাফ দেখিয়ে ফলস দিলেন, সাইডে যে ওইটুকু লেখা আছে যে টিএসএস রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডি, ওইটা পরীক্ষার হলে কিন্তু চোখে পড়বে না। তো আপনারা কিন্তু ফলস দিয়ে আসবেন, বাট এটা কিন্তু ট্রু যে গ্রেভস ডিজিজও হাইপোথাইরয়েডিজম করতে পারে যদি এটা থাকে হচ্ছে টিএসএস রিসেপ্টর ব্লকিং অ্যান্টিবডির সাথে, হ্যাঁ। আর একটু জানি কিছু কজ আছে, তার ভিতরে দেখেন ড্রাগটার ভিতরে যে অ্যামিনোডারন, এটা কিন্তু হাইপোথাইরয়েডিজমও করে এবং হাইপারথাইরয়েডিজমও করতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। এন্ড কিছু হচ্ছে ট্রানজিয়েন্ট, আমরা বলছিলাম যে সাবএকিউটিক নরমাল থাইরয়েড কথা বলছিলাম, হ্যাঁ। কনজেনিটাল কিছু কথা আছে, যদি থাইরয়েড গ্ল্যান্ড নাই থাকে, হ্যাঁ, থাইরয়েড অ্যাপ্লাসিয়া হয় বা ডিসহরমোনোজেনেসিস হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে হাইপোথাইরয়েডিজম পেতে পারি। কিছু ইনফিল্ট্রেটিভ ডিজিজ আছে, অ্যামাইলয়েডোসিস, ভিডিওস থাইরয়েডাইটিস, বা কোনো কিছু ইনফিল্ট্রেশন হলো থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে, তখন কি হবে? ইউজুয়ালি থাইরয়েড তো নর্মালি ফাংশন করতে পারবে না, তাই না? স্বাভাবিক ব্যাপার। সেকেন্ডারি, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম, সেটা হচ্ছে টিএসএইচ এর ডেফিসিয়েন্সির জন্য, পিটুইটারি কোনো কজ বা হাইপোথ্যালামিক কোনো কজে সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজম হইতে পারে। তো এই হচ্ছে আমাদের কজ গুলো হাইপোথাইরয়েডিজমের। তো এখন আমরা কখন আসলে হাইপোথাইরয়েডিজম বলবো শিওরলি, দেখেন এখানে একটা অ্যাপ্রোচ দেয়া আছে হাইপোথাইরয়েডিজমের। আমরা হাইপোথাইরয়েডিজম T4 কম পাইলাম, টিএসএস বেশি হবে, ইটস নর্মাল, হ্যাঁ। তো এই টিএসএস টা এখন কত বেশি, এটা তো নর্মালি এটার লেভেল হচ্ছে, নর্মাল লেভেল হচ্ছে 5.5 পর্যন্ত নর্মাল। ঠিক আছে, 1.5 থেকে বা 0.5 থেকে 5.5 নর্মাল। তো এখন 10 হয় বা 8 হয়, তার মানে সেটা তো বেশি, তাই না? বাট তখন কি আমরা ড্রাগ শুরু করে দেবো? না, তখন আমরা ড্রাগ শুরু করে দিব না। তাই সেজন্য এখানে দেখেন বলা আছে টিএসএ যদি লেস দেন 20 হয়, হ্যাঁ, যদি ওভার 20 থাকে আমরা ট্রিটমেন্ট শুরু করে দেবো। ঠিক আছে, আমাদের আর কোনো সেকেন্ড থটের খুব একটা চিন্তা নাই, আমরা কজ ইভালুয়েট করবো, বাট হচ্ছে আমাদের থাইরয়েড অ্যান্টি থাইরয়েড ড্রাগ তাকে কি বল থাইরয়েড ড্রাগ তাকে দিতে হবে। আর যদি 20-এর কম হয় সেক্ষেত্রে আমরা সেকেন্ডারি থট চিন্তা করতে হবে, একটা হচ্ছে নন থাইরয়েড ইলনেস আছে কিনা, আর একটা হচ্ছে সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, হ্যাঁ। সেকেন্ডারি কজ যদি না থাকে তাহলে আমাদের আরো কিছু ফিচার দেখতে হবে, যে ট্রানসিয়েন্ট থাইরয়েডিস কোনো ফিচার আছে কিনা, নেক পেইন, প্রেগনেন্সি, বা হচ্ছে রিসেন্ট থাইরয়েডটক্সিকোসিসের সিমটমস আছে কিনা। যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের টেম্পোরারিলি T4 রিপ্লেসমেন্ট করতে হবে, সারা জীবনের জন্য না, হ্যাঁ, টেম্পোরারিলি। আর যদি এমন হয় যে না আমাদের ওইরকম কোনো ফিচার নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পার্মানেন্ট, সরি, যদি না হয় এবং সাথে সাথে কিছু রিলেভেন্ট ড্রাগস থাকে, হ্যাঁ, যদি ড্রাগস থাকে সেক্ষেত্রে আমাদের হচ্ছে ততদিন পর্যন্ত ড্রাগস এর থাকবে আর কি, হ্যাঁ, T4 রিপ্লেসমেন্ট ফর অ্যাজ লং এজ আদার ড্রাগ ইজ রিকোয়ার্ড। না, এটাও নাই, আমাদের কোনো ড্রাগ হিস্ট্রিও নাই। তারপরে আমাদের কি দেখবো থাইরয়েডের কোনো সার্জারি আছে কিনা, কারণ আমাদের সার্জারি তো হাইপোথাইরয়েডিজম একটা ওয়ান অফ দা মেইন কজ আর কি, হ্যাঁ। তো যখন সার্জারি সার্জারি হয়ে যাবে তখন আমাদের কি থাকবে, পার্মানেন্ট T4 রিপ্লেসমেন্ট দিতে হবে, কারণ আমাদের থাইরয়েড গ্ল্যান্ড তো কেটে ফেলা হয়েছে। সো আজীবন আমাদের থাইরয়েড সাপ্লিমেন্ট দিতে হবে, ঠিক আছে। আর যদি এমন কিছু না হয়, অ্যান্টিবডি পজিটিভ থাকে, টিপিও অ্যান্টিবডি, তাহলে আমাদের ডায়াগনোসিস ইজি হয়ে গেল, হাসিমাটো থাইরয়েডাইটিস, এখানে আমাদের লাইফ লং দিতে হবে রিপ্লেসমেন্ট। ঠিক আছে। আর যদি গয়টার থাকে সাথে, সেক্ষেত্রে আমাদের রেয়ার কজগুলো রেফার আইডেন্টিফাই করার জন্য কোনো স্পেশালিস্টের কাছে রোগীকে রেফার করতে হবে, ঠিক আছে। এটাও পরীক্ষার জন্য খুব বেশি যেভাবে আসবে এটা আসবে না, এটা ক্লিনিক্যাল প্র্যাকটিসে লাগবে, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। এখানে কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের কিছু কিছু স্পেসিফিক সিচুয়েশনে আমাদের যে আমাদের থাইরয়েড যে রিপ্লেসমেন্ট করতে হয় এটা কিছু ডোজ আছে, হ্যাঁ, কখন বাড়াতে হবে কখন কমাতে হবে, ঠিক আছে। কোনো পেশেন্টের যদি ইসকেমিক হার্ট ডিজিজ থাকে তার ক্ষেত্রে লেভোথাইরক্সিন রিপ্লেসড আমাদের লো ডোজে দিতে হবে। আবার কোনো পেশেন্ট যদি প্রেগনেন্ট থাকে, সেক্ষেত্রে আবার আমাদের ডোজটা বাড়াইতে হয়, ইউজুয়ালি 30-50% ডোজ বাড়াইতে হয়। এই দুটো জিনিস একটু জানতে হবে। তো এগুলো এফসিপিএস আমাদের খুব বেশি ডিটেলস আসে না, এমআরসিপি তে একটু ডিটেলস আসে,
যে একটা পেশেন্ট প্রেগনেন্সিতে আছে, সে এত মিলিগ্রাম হচ্ছে লেভোথাইরক্সিন নিত, এখন সে প্রেগনেন্ট হয়েছে, তাহলে এখন তার জন্য কত মিলিগ্রাম বা কত মাইক্রোগ্রাম হচ্ছে আমাদের পার ডে তে হচ্ছে থাইরক্সিন বাড়াতে হবে বা কতটুকু লাগবে, এরকম কোশ্চেন কিন্তু এমআরসিপি তে আসে ক্যালকুলেটিভ, হ্যাঁ। বাট এফসিপিএস এখন পর্যন্ত আসে নাই, আসার সম্ভাবনাও কম। তো যাই হোক, যেটা আমরা বলতেছিলাম, কোথায় কোথায় আমাদের অ্যাডজাস্টমেন্ট লাগবে, হ্যাঁ, ডোজ অ্যাডজাস্টমেন্ট। তো ইনক্রিজ ডোজ লাগে কোথায় কোথায়, দেখেন প্রেগনেন্সিতে বা স্টুডেন্ট থেরাপিতে, হ্যাঁ। আদার যদি কোনো মেডিকেশন পায়, এই মেডিকেশন গুলো পেলে সেক্ষেত্রেও, যেমন এগুলো এনজাইম ইন্ডিউসিং কিছু মেডিকেশন আছে, হ্যাঁ, আফটার সার্জারি। আর কোথায় কোথায় ডিক্রিজ ডোজ লাগবে, একটা হচ্ছে এইজি, আর একটা যেটা আমরা বলছিলাম যে ইসকেমিক হার্ট ডিজিজ যদি থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের ডোজটা ডিক্রিজ নিতে হবে। প্রেগনেন্সিতে কি হবে, আমাদের বাড়াইতে হয়, যেটা আমরা বললাম অলরেডি, সেটা হচ্ছে এখানে 30 to 50% ডোজ বাড়াইতে হবে, হ্যাঁ। আর একটা জিনিস আসে, আমাদের প্রেগনেন্সিতে আমরা কোন ড্রাগটা আমরা দিব, ঠিক আছে, স্পেশালি অ্যান্টিথাইরয়েড ড্রাগ, থাইরোটক্সিকোসিসের ক্ষেত্রে আমরা কোন ড্রাগ দিব, হ্যাঁ। তো এটা আপনাদের সবসময় লাগবে, যে কোনো পরীক্ষায় দেন, যে হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসে আমরা ইউজুয়ালি, আমাদের তো মেইন দুইটা ক্লাসের ড্রাগ আমরা ইউজ করি, একটা হচ্ছে প্রোপাইল থাইরোইডাজিল, আর একটা হচ্ছে কার্বিমাজল বা মেথিমাজল, হ্যাঁ। তো ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা দিব হচ্ছে প্রোফাইল থাইরোইউরাসিল, হ্যাঁ, পিটিইউ, এটা দিব। কারণ হচ্ছে আমাদের যে কার্বিমাজল বা হচ্ছে আমাদের মেথিমাজল আছে, এরা কি করে আমাদের ফিটাসের জন্য কি টেরাটোজেনিক, এরা হচ্ছে অ্যাপ্লাসিয়া কিউটিস করতে পারে, ঠিক আছে, ফিটাসের। সো এই জন্য আমরা হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টারে দেবো হচ্ছে প্রোপাইল থাইরোইডাসিল। ফার্স্ট ট্রাইমেস্টারে হচ্ছে আমাদের জানি কেমন, হচ্ছে প্রেগনেন্টের ভাইটাল টাইম হচ্ছে ফার্স্ট ট্রাইমেস্টার, মানে 12 উইকস। এই টাইমটা আমাদের অর্গানোজেনেসিস হয়, হ্যাঁ, ফিটাসের পূর্ণাঙ্গ ডেভেলপমেন্টটা এই টাইমে হয়, যে কোনো অর্গান, সকল অর্গান, হ্যাঁ। তো এই জন্য ফার্স্ট ট্রাইমেস্টারে আমরা প্রপার থাইরোসিন দিব, বাট সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে আমরা কার্বিমাজল ইউজ করবো। কেন? কারণ লং টাইম প্রোফাইলের থাইরোইডসিল যেটা, এটা আবার লং টার্ম দিলে কি হয়, আমাদের লিভার ড্যামেজ করতে পারে, লিভার প্রবলেম করতে পারে, ঠিক আছে, হেপাটোটক্সিক ড্রাগ এটা, ঠিক? তাই জন্য আমরা পুরো ফুল প্রেগনেন্সি পিরিয়ডে প্রোফাইল থাইরোইডসিল দিতে পারবো না, অনলি ফার্স্ট ট্রাইমেস্টারে দিব। আপনাকে গ্রোথ কথা এটুকু জানবেন, আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে দিবেন হচ্ছে প্রোফাইল থাইরোইডসিল, এন্ড সেকেন্ড এন্ড থার্ড ট্রাইমেস্টারে দিবেন হচ্ছে কার্বিমাজল। এটুকুই আমাদের এখানে লার্নিং। এখন আসেন মিক্সিডিমা কোভ, আমরা বলছিলাম যে এটাও একটা থাইরয়েড স্ট্রম বা থাইরোটক্সিক ক্রাইসিসের মতো। মিক্সিডিমা কোভ একটা হচ্ছে আমাদের মেডিকেল এমার্জেন্সি, ঠিক আছে। এটা হচ্ছে ওটার উল্টা মোটামুটি, ওখানে পেশেন্টটা থাকে কি, বেশি ফিভার থাকে, হাইপার অ্যালার্ট থাকে, হ্যাঁ, কনফিউশনাল স্টেটে থাকে। বাট এখানে পেশেন্ট থাকে হচ্ছে ড্রাউজি, হ্যাঁ, ডিপ্রেসড লেভেল অফ কনসিয়াসনেস থাকে। অবশ্য পেশেন্টের কনভার্সন থাকতে পারে, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট কি, আমাদের ট্রিটমেন্ট হচ্ছে আইভি লিওথারাইনোনিন, হ্যাঁ, যেটা হচ্ছে T3, ঠিক আছে। এছাড়া আমরা আর কি দিতে পারি, এক্ষেত্রে আমরা সাধারণত পেশেন্টকে হাইড্রোকর্টিসন দেওয়া হয়, কারণ পেশেন্টের কনকমিনেন্ট অ্যাড্রিনাল ডেফিসিয়েন্সি থাকতে পারে, এই জন্য আমরা কর্টিসনটাও সাথে দিয়ে দিই, ঠিক আছে। তাহলে আমাদের মেইনলি ট্রিটমেন্ট হচ্ছে T3 অ্যান্ড হচ্ছে হাইড্রোকর্টিসন। এখন কয়েকটা টার্ম, যেটা সাবক্লিনিক্যাল আমরা বলছিলাম একটু আগে, সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, যেটা আমি বলে ফেলছি অলরেডি। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এটাও বলে ফেলছি, আপনারা এখান থেকে পড়ে নেবেন, তাইলেই হবে। আর যেটা হচ্ছে, এটাও বলছিলাম যে নন থাইরয়েড ইলনেস বা সিক ইউথাইরয়েডিজম, এটাও আমি বলে ফেলছিলাম, ঠিক আছে। তো এখানে কি হয়, যে T4 থেকে T3 কনভার্সনটা হয় না, ঠিক আছে। তো এটা আপনাদের আসতে পারে, যদিও এমআরসিপি তে এখানে মানগুলোর সাথে একটু ডিফার করে, বাট আপনাদের এখন এমআরসিপির ওই দিকটা ফোকাস করার দরকারই নেই। আর ডেভিডসনে যেটুকু আছে ওইভাবেই পড়েন। এখানে বলছে আমরা কি কি পাবো, টিএসএইচ টা হচ্ছে আমরা লো পাবো, রেস্ট পাবো T4, এন্ড T3 লো আর নর্মাল। যেহেতু T4 থেকে T3 কনভার্ট হতে পারছে না, তাই T4 টা বেশি থাকবে, ঠিক আছে, বাকিগুলো লো থাকবে, সোজা কথা। এরপর আসেন থাইরয়েড সোয়েলিং। তো থাইরয়েড সোয়েলিং বা থাইরয়েড সোয়েলিং এর ভিতরে যেটা থেকে বেশি কোশ্চেন আসে সেটা হচ্ছে থাইরয়েড মেলিগনেন্সি, হ্যাঁ। এই থাইরয়েড মেলিগনেন্সি থেকে আমাদের বেশি কোশ্চেন আসে। আরেকটা কথা এখানে বলি, যে আমরা বলছিলাম যে সাবক্লিনিক্যাল থাইরোটক্সিকোসিস, হ্যাঁ, সাবক্লিনিক্যাল থাইরোটক্সিস ইম্পর্টেন্স কি, এই পেশেন্টের অস্টিওপোরোসিস এন্ড অ্যাট্রিয়াল ফিব্রিলেশন একটা রিস্ক থাকে, হ্যাঁ, এটা পরীক্ষায় আসে। যাই হোক, তাহলে আমরা থাইরয়েড সোয়েলিং এর
বক্সটা একটু দেখি যে থাইরয়েড গ্ল্যান্ড এনলার্জমেন্টের কিছু কারণ দেওয়া আছে, এখান থেকে কোশ্চেন খুব একটা আসে না, এগুলো খুবই হচ্ছে সুপারফিশিয়াল টাইপের কথাবার্তা আর কি। যে থাইরয়েড গ্ল্যান্ডের বাড়ে কি কারণে, হ্যাঁ। তো ডিফিউজ গয়টার কি কারণে হয়, এটা আমার এমসিকিউতে আসতে পারে, আপনারা পড়বেন। এক দুইবার পড়লে এটা পারবেন, এটা তেমন কঠিন কিছু না। মাল্টিনোডুয়াল গোয়াটা সলিটারি নডিউল, হ্যাঁ, সলিটারি নডিউল কজ, ডিফিউজ গোয়াটার কজ, এগুলো একটু আসতে পারে এমসিকিউতে। আর একটা হচ্ছে যেটা আসে কমনলি বা ইউজুয়ালি, সেটা হচ্ছে টেন্ডার থাইরয়েড নডিউল বা টেন্ডার গোয়াটা পাওয়া যায় কোনটা, এটা আমরা বলে ফেলছিলাম অলরেডি, তাই না? একটা হচ্ছে ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস, সাবএকিউট আর রিডাস থাইরয়েডাইটিস এন্ড সাপোরেটিভ থাইরয়েডাইটিস, এগুলোতে আমরা টেন্ডার গোয়াটা পাই, এটা আমাদের ইম্পর্টেন্ট পরীক্ষা সবচেয়ে, ঠিক আছে। এখন কোনো পেশেন্ট যদি থাইরয়েড লাম্প বা থাইরয়েড সোয়েলিং নিয়ে আসে, তাহলে আমাদের প্রথম কাজ কি বা প্রথম ইনভেস্টিগেশন আমরা কি করবো, হ্যাঁ। প্রথম আমাদের ইনভেস্টিগেশন হচ্ছে থাইরয়েড আলট্রাসোনোগ্রাম, ঠিক আছে। আমার পেশেন্ট আসছে, তো একটা পেশেন্টের একটা থাইরয়েড আলট্রাসোনোগ্রাম করব। কিছু কিছু আমাদের ডিফাইনিং ফিচার আছে আলট্রাসোনোগ্রামে, আমরা কিছু কিছু ফিচার পাই যেটা আমাদের মেলিগনেন্সি ইন্ডিকেট করে বা হাই চান্স অফ মেলিগনেন্সি ইন্ডিকেট করে। তার ভিতরে একটা বেশি স্পেসিফিক, সেটা হচ্ছে মাইক্রো ক্লাসিফিকেশন। সো থাইরয়েড আলট্রাসোনো, তেমন এটা আপনাদের আছে পরবর্তীতে দেখবেন এখানে। আলট্রাসাউন্ডের ভিতরে মাইক্রো ক্লাসিফিকেশন আমরা পেয়ে যাই, এখানেই আছে, এটা এমসিকিউতে আসে, তখন আমাদের জন্য এটা স্পেসিফিক, হ্যাঁ। যদি আর কি কি পাই এছাড়া, হাইপো ইকুইসিটি পাই, এটা হচ্ছে মানে আমাদের আলট্রাসোনোগ্রাফির ভাষা আর কি, হাইপো ইকুইক বা হাইপার ইকুইক বা ইকোজেনিক, ঠিক আছে। এটা আপনারা যারা সিএমইউ ডিএমইউ বা আলট্রাসোনো কোর্স করছেন তারা হয়তো এই টার্মগুলোর সাথে পরিচিত। তো যাই হোক, তো এখানে আমরা কি পাই, একটা হচ্ছে মাইক্রো ক্লাসিফিকেশন যেটা হচ্ছে ভেরি স্পেসিফিক টু সাজেস্টিভ অফ হচ্ছে ম্যালিগনেন্সি এন্ড হাইপোইকোসিটি, এবং হচ্ছে আর কি পাই, ইন্ট্রানোডিউলার ভাস্কুলারিটি, মানে হচ্ছে ভাস্কুলারিটি বেড়ে যায়। এটা আমাদের যে কোনো ম্যালিগনেন্সির ক্ষেত্রে এই হচ্ছে, এখানে কি হয়, এনজিওজেনেসিস হয় এবং ভাস্কুলারিটি বেড়ে যায়। এটা আমরা যে কোনো চ্যাপ্টারে বা যে কোনো ম্যালিগনেন্ট টিউমারের ক্ষেত্রে সত্য। আর একটা হচ্ছে আরো একটা যেটা, সেটা কমন টু অল ম্যালিগনেন্ট টিউমার, সেটা হচ্ছে যে ইরেগুলার এন্ড লোবুলেটেড মার্জিন, এটা মোটামুটি আমাদের কমন, তাই তো। আর যদি স্পঞ্জি ফর্ম অ্যাপিয়ারেন্স হয়, সেটা হচ্ছে বিনাইন ইউজুয়ালি। এখানে কথাগুলো সব লেখা আছে, সুন্দরভাবে হাইলাইট করা আছে, আপনারা দেখে নেবেন, তাইলেই হবে। তাহলে আমরা বললাম যদি এমসিকিউ তেও আসতে পারে, আর যদি এসবিএ তে আসে সেক্ষেত্রে আমাদের স্পেসিফিক হচ্ছে মাইক্রো ক্লাসিফিকেশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি স্পেসিফিক, ঠিক আছে। তো এটা আমরা মনে রাখবো। এছাড়া আমরা আর কি করতে পারি, থাইরয়েড সিনটিগ্রাফি, যেটা হচ্ছে রেডিও আয়োডিন আপটেক টেস্ট। এখানে আমরা দুই ধরনের নডিউল পাই, একটা হচ্ছে কোল্ড নডিউল যেটা হচ্ছে আমাদের মেলিগনেন্ট ইন্ডিকেট করে, একটা হচ্ছে হট নডিউল, এটা সাধারণত বিনাইন লেশন ইন্ডিকেট করে, ঠিক আছে। এরপরে আসেন অটো ইমিউনো থাইরয়েড ডিজিজ, গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ থেকে একটা কোশ্চেন মাস্ট আসে। তো গ্রেভস ডিজিজ কি, এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম বা থাইরোটক্সিকোসিসের মেইন কজ, সেটা হচ্ছে গ্রেভস ডিজিজ। ইউজুয়ালি কখন হয়, সাধারণত কমন এজ হচ্ছে 30 to 50। ইউজুয়ালি আপনারা জানেন যে যে কোনো থাইরয়েড ডিজিজ এটা কিন্তু ফিমেল প্রিডমিনেন্ট, হ্যাঁ। থাইরয়েড ডিজিজ গুলো কিন্তু ফিমেল প্রিডমিনেন্ট, থাইরয়েড এবং রিউমেটোলজিক্যাল যত ডিজিজ আছে মোটামুটি সবকিছুই হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট, যদিও রিউমেটোলজি কিছু কিছু ডিজিজ আছে যেটা হচ্ছে মেল প্রিডমিনেন্ট। যাই হোক, আপাতত মনে রাখেন যে থাইরয়েডের সব ডিজিজই হচ্ছে ফিমেল প্রিডমিনেন্ট, হ্যাঁ। তো আমরা গ্রেভস এর কিছু ফিচার আমরা বলছিলাম স্পেসিফিক, সেটা হচ্ছে এই যে থাইরয়েড একটোপেচি, ইম্পেরিটিবিয়াল মিক্সিডেমা, পেরিঅরবিটাল ইডেমা, হ্যাঁ। তারপর প্রপটোসিস, এক্সোপথ্যালমাস, এগুলো হচ্ছে গ্রেভস এর মোটামুটি স্পেসিফিক কিছু ফিচার। তো এখানে আমাদের কি হয়, এখানে হচ্ছে থাইরয়েড এগেনস্টে কি হয়, অটো এন্টিবডি তৈরি হয়, তাই না? যেটা হচ্ছে আমরা বলতেছিলাম কি, টিএইচএস রিসেপ্টর অটো অ্যান্টিবডি, এটাকে আমরা সংক্ষেপে বলি ট্রাপ, হ্যাঁ। না, মোর দেন 95% ক্ষেত্রে আমরা এই ট্রাপটা পেয়ে থাকি, ঠিক আছে। এখানে কিছু আমাদের জেনেটিক কম্পোনেন্ট থাকে, এটা আমাদের পরীক্ষার জন্য খুব বেশি রিলেটেবল না। ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমাদের এখানে এই বক্সটা একটু আমরা দেখি যে গ্রেভস ডিজিজের ম্যানেজমেন্টের ক্ষেত্রে এখানে আমাদের হাইপারথাইরয়েডিজমের মতো সেম তিনটা অপশন, একটা হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগস, থাইরয়েডেক্টমি এন্ড রেডিও, এই তিনটা। তার ভিতরে আমরা কখন অ্যান্টিথাইরয়েড ড্রাগ দেবে, সাধারণত ইউজুয়ালি আমাদের ফার্স্ট লাইন চয়েস হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগ। ইউজুয়ালি পেশেন্ট যদি 40 ইয়ার্স এর কম হয়, সেক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন ট্রিটমেন্ট অপশন হচ্ছে অ্যান্টিথাইরয়েড ড্রাগস। কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন ব্রেস্ট ফিডিং, হ্যাঁ। ব্রেস্ট ফিডিং আমরা কার্বিমাজল দিব না, বাট প্রোফাইল থাইরয়েড আমরা সুইটেবল না, স্পেশালি ফার্স্ট ট্রাইমেস্টারে, এটা আমি বলে ফেলছি অলরেডি। কিছু
কমপ্লিকেশনস বা সাইড এফেক্ট তো সবকিছুরই আছে, এখানেও কিছু আছে। তো জাস্ট দেখে নেবেন। মোস্ট সিরিয়াস হচ্ছে তার ভিতরে গ্রানুলোসাইটোসিস, আর মোস্ট কমন হচ্ছে র্যাশ বা হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন। ঠিক আছে, আমাদের এখানে আসলে আপনাদের কোনো কষ্ট করার দরকার নেই, হ্যাঁ, সবকিছু এত গুছিয়ে দেয়া আছে, মানে এর বাইরে আসলে কিছু পড়াই লাগে না, বা কষ্টটা অনেক কমে যায় আসলে। এরপর হচ্ছে আমাদের থাইরয়েড একটু একটা অপশন, এটা কখন করব সেটা এখানে বলা আছে। ইন্ডিকেশনস লার্জ যদি হয়, হ্যাঁ, কসমেটিক প্রবলেম হয় পেশেন্টের জন্য, অথবা এমন হতে পারে পুরো ড্রাগ অ্যাডহারেন্স, হ্যাঁ, ড্রাগ দিচ্ছি ড্রাগ কাজ হচ্ছে না, ড্রাগ ফেলিয়ার হচ্ছে, বা রিকারেন্ট হচ্ছে, থাইরয়েড ড্রাগ দেওয়ার পরে বারবার হচ্ছে, ঠিক আছে, আমরা হচ্ছে থাইরয়েডেক্টমি করব। এক্ষেত্রে কিছু কন্ট্রা ইন্ডিকেশন আছে, যেমন যাদের ভয়েসের উপরে ডিপেন্ডেন্ট যারা, হ্যাঁ, যে পেশাগুলো আছে, যেমন সিঙ্গার, লেকচারার, হ্যাঁ। কারণ কি থাইরয়েড গ্ল্যান্ড সার্জারি করতে গেলে অনেক সময় আমাদের রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ পালসি হওয়ার একটা সম্ভাবনা থাকে, তখন কিন্তু আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ, বা ভয়েসটা এফেক্টেড হবে। এই জন্য যাদের ক্ষেত্রে তাদের পেশা হচ্ছে এগুলো ভয়েসের উপর ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু সার্জারি করা যাবে না, বা একটা কন্ট্রা ইন্ডিকেশন। সার্জারির মেইন যে আমাদের সাইড ইফেক্ট বা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। এই জন্য আমাদের লাইফ লং থাইরয়েড রিপ্লেসমেন্ট দিতে হয়, থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দিতে হয়, ঠিক আছে। একটা অপশন হচ্ছে রেডিও আয়োডিন। তাহলে কখন আমরা দিব এটা ইন্ডিকেশন কনফিউশন জাস্ট দেখে নিবেন, এটারও মেইন সাইড এফেক্ট হচ্ছে হাইপোথাইরয়েডিজম। ড্রাগ কত ডোজে দিব কি দেবো এটা আমাদের আহ পরীক্ষায় খুব একটা আমাদের আসবে না। তো এদের মেকানিজম কি আমরা বলছিলাম যে কার্বিমাজল বা মেথিমাজল, যেটা এটা কি করে থাইরয়েড হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে। আর প্রোপাল ইউরাসিল যেটা, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন সিনথেসিসকে ইনহিবিট করে, প্লাস T4 to T3 কনভার্সনকেও প্রিভেন্ট করে, ঠিক আছে। কখন বুঝবেন আপনার থাইরয়েড হরমোন কাজ করতেছে বা ফেল হচ্ছে, হ্যাঁ, এখানে একটা কথা বলা আছে, দেখেন। রিস্ক ফ্যাক্টরস আছে কিছু রিল্যাপসের, হ্যাঁ, দেখি একটু আমরা এখানে। এই যে ইয়ুঙ্গার এজ, মেল সেক্স, প্রেজেন্স অফ গয়টার অ্যান্ড হায়ার টিআরবি লেভেল, হ্যাঁ, এটা থাকলে কি হয়, রিল্যাপস হতে পারে। যাই হোক, এগুলো আপনার নিজেরা পড়ে নেবেন, এগুলো এমসিকিউ এর জন্য বা এসবি এর জন্য ইম্পর্টেন্ট কিছু না। ওয়েবস অপথলমিতে আমরা বলে ফেলছি অলরেডি কি কি ফিচার থাকে, এটা আপনার রিডিং করে নিলেই হবে এখন। তো আমরা বলছিলাম যে লিড ল্যাগ এন্ড লিড রিফ্লেকশন হচ্ছে কমন, অল থাইরয়েডোসিস পাই, বাট এক্সোপথেলমাস বা হচ্ছে প্রপটোসিস, থাইরয়েড অ্যাক্সোপ্যাচি বা পেরিঅরবিটাল ইডেমা, এগুলো হচ্ছে আমরা অনলি গ্রিপসে পাই। এটাই আমরা জানার এখান থেকে। তাহলে হাশিমোটোস থাইরয়েডাইটিস, এটা আমরা বলছিলাম হাশিমোটোস থাইরয়েডাইটিসটা কি, সেটা হচ্ছে অটো ইমিউনো হাইপোথাইরয়েডিজমের একটা মোস্ট কমন কজ হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, তাই না? সাধারণত কি নিয়ে পেশেন্ট গুলো প্রেজেন্ট করবে? এখানে পেশেন্ট গুলো হচ্ছে সাধারণত হাইপোথাইরয়েডিজম ফিচার নিয়ে একটা সিনারিও দিবে, হাতে হচ্ছে গয়টার থাকতে পারে এবং এনটিটিপিও পজিটিভ থাকবে, তাই তো? এখানে কি হয়, প্যাথোলজিস্টে কি হয়, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড আছে এখানে কি হয়, অনেক ডিস্ট্রাকটিভ লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হয়। এই লিম্ফোসাইট ইনফিল্ট্রেশন হয়ে কি করে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটাকে ফাইব্রোসিস করে এবং থাইরয়েড গ্ল্যান্ডটাকে এনলার্জ করে, হ্যাঁ। তো এইভাবেই হচ্ছে আমাদের থাইরয়েড কি হয়, আমাদের থাইরয়েড নর্মাল যে ফাংশনটা সেটা করতে পারে না, ফলে হাইপোথাইরয়েডিজম ডেভেলপ করে, ঠিক আছে। এবং এই যে হাশিমোটোস থাইরয়েডিস একটা হচ্ছে আমাদের থাইরয়েড লিম্ফোমা একটা রিস্ক ফ্যাক্টর, ঠিক আছে। থাইরয়েড যে মেলিগনেন্সি গুলো আছে তার ভিতরে একটা হচ্ছে থাইরয়েড লিম্ফোমা, তার একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে হাশিমোটোস থাইরয়েডাইটিস, এই যে মার্ক করা আছে আপনাদের। এরপর আসেন ট্রানজিয়েন্ট থাইরয়েডাইটিস। ট্রানজিয়েন্টের ভিতরে আমাদের যে সাবঅ্যাকিউট বা রিকোয়ারমেন্টস থাইরয়েডাইটিস, এটা থেকে কিন্তু আমাদের কোশ্চেন পরীক্ষায় আসে কমনলি, অনেক কোশ্চেন আসছে প্রিভিয়াসলি, কয়েকবারই কোশ্চেন আসছে। সাধারণত এটা হচ্ছে কি হয়, এটা হচ্ছে হচ্ছে ট্রানজিয়েন্ট বা সাবঅ্যাকিউট, মানে হচ্ছে সামান্য সময়ের জন্য আপনার এখানে সাধারণত পেশেন্টের হয় হাইপারথাইরয়েডিজম নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে। পেইনফুল গয়টার পাই এক্ষেত্রে সাধারণত, সাধারণত কোনো ইনফেকশন মাধ্যম পরে হইতে পারে, যেমন কি কি ইনফেকশন, একটা হচ্ছে কক্সাকি, মাম্পস, অ্যাডেনোভাইরাস, এই তিনটা ভাইরাসের ইনফেকশনের পরবর্তীতে এই সাবঅ্যাকিউট বা ডিকোরবাস থাইরয়েডিস হইতে পারে। এটা কিন্তু পরীক্ষায় আসছে একবার এমসিকিউ, ঠিক আছে। এটা
তো আপনারা এটা পরবর্তীতে মনে রাখবেন, হ্যাঁ। এবার ছাড়া কিছু ড্রাগ প্রিসিপিটেট করতে পারে, যেমন ইন্টারফেরন আলফা এন্ড লিথিয়াম, এটাও ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য, এটাও পরবর্তীতে কোনো পরীক্ষায় আসতে পারে। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে কয়েকটা ভাইরাস, সেটা হচ্ছে কক্সাকি মামস এন্ড হচ্ছে অ্যাডিনো ভাইরাস, দুইটা ড্রাগ, একটা হচ্ছে ইন্টারফেরন আলফা এন্ড হচ্ছে একটা লিথিয়াম, ঠিক আছে। লিথিয়াম আমরা কোথায় ইউজ করি? মুড স্টেবিলাইজার হিসেবে ইউজ করতে পারি, তাই না, বাইপোলার ডিসঅর্ডারে, যদিও এখন খুব কম ইউজ হয় এটা। এখানে পেশেন্ট সাধারণত হাইপার থাইরয়েডিজম নিয়ে প্রেজেন্ট করে, এরপরে হাইপো হয়, এবং লাস্টে হচ্ছে ইউথাইরয়েড হয়, ঠিক আছে। ন্যাচারাল হিস্ট্রি এখানে আছে, এই দেখেন, প্রথমে থাকে থাইরোটক্সিকোসিস স্টেজে, দেন 2 মাস পরে সাধারণত এটা হাইপোথাইরয়েড স্টেজে থাকে, এন্ড 4 মাস থেকে 6 মাসের ভিতরে ইউথাইরয়েড স্টেজে চলে আসে। সেম আরেকটা হচ্ছে আমাদের পোস্টপার্টাম থাইরয়েডাইটিস, সাধারণত প্রেগনেন্সির পরে উইদিন 6 মান্থ অফ ডেলিভারি ক্ষেত্রে আমাদের ট্রানজিয়েন্ট হচ্ছে থাইরয়েডাইটিস ডেভেলপ করতে পারে, এটাকে আমরা বলতেছি পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এটা আমাদের পরীক্ষায় অনেক সময় আসে। সেক্ষেত্রে আমাদের পেশেন্টকে অবশ্যই কি করতে হবে? রিসেন্ট চাইল্ড বার্থের হিস্ট্রি নিতে হবে, এগুলো দরকার নাই। এমইউ ডাউট আমরা বলছিলাম যে সে হাইপোথাইরয়েডিজম বোধ করতে পারে, ঠিক আছে, এটা আমাদের জানলেই হবে। দুই ধরনের প্রবলেম করে, সে টাইপ 1 এন্ড টাইপ 2। টাইপ 1 সাধারণত কি হয়, এখানে এক্সেস থাইরয়েড হরমোন সিনথেসিস করে, এবং টাইপ 2 তে কি হয়, ডিরেক্ট সাইটোটক্সিক এফেক্টের মাধ্যমে সে হাইপোথাইরয়েডিজম করে, এগুলো দরকার নাই। নিউপ্লাসিয়ায় আসি এবার আমরা, হ্যাঁ। আমাদের থাইরয়েডের ভিতরে লাস্ট যে ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে থাইরয়েড নিউপ্লাসিয়া। তো নিউপ্লাসিয়ার ভিতরে এখানে আমাদের একটা ক্লাসিফিকেশন দেওয়া আছে, দেখেন। আমরা বলছিলাম প্রথমে যে থাইরয়েডে কয় ধরনের সেল আছে, 2 ধরনের মেইনলি, একটা হচ্ছে ফলিকুলার সেল আর একটা হচ্ছে প্যারা ফলিকুলার সেল। তো ফলিকুলার সেল থেকে আমাদের কিছু টিউমার অ্যারেস্ট করে, প্যারা ফলিকুলার সেল থেকে কিছু টিউমার অ্যারেস্ট করে, আর একটা হচ্ছে লিম্ফো সেল, লিম্ফোসাইট, সেখান থেকে আমাদের কিছু সেল অ্যারেস্ট করে বা লিম্ফোমা অ্যারেস্ট করে, হ্যাঁ। তো এখন দেখেন, ফলিকুলার সেল থেকে কি কি আসে, একটা হচ্ছে কিছু আছে ডিফারেন্সিয়েটেড, কিছু আছে আনডিফারেন্সিয়েটেড। আনডিফারেন্সিয়েটেড মানে হচ্ছে অ্যানাপ্লাস্টিক, আর ডিফারেন্সিয়েটেড ভিতরে দুইটা হচ্ছে পেপিলারি এন্ড ফলিকুলার, এই দুইটা হচ্ছে মেইন। প্যারাফলিকুলার সেল থেকে আসতেছে আমাদের মেডুলারি কার্সিনোমা, আর লিম্ফোসাইট থেকে আসতেছে হচ্ছে লিম্ফোমা। সবচেয়ে কমন কোনটা? সবচেয়ে কমন হচ্ছে আমাদের পেপিলারি কার্সিনোমা, সাধারণত ইয়াং এজে হয়, হ্যাঁ। পেপিলারি কার্সিনোমা এটা খুব কমন, ইয়াং এজে হয় 20 to 40, এন্ড 10 ইয়ার সার্ভাইভাল রেটও ভালো, 98। আর ফলিকুলারটা ফ্রিকোয়েন্সি অনেক কম, 10 to 20%। এজ অফ এনসেট হচ্ছে আরেকটু বেশি, 40 to 60, এন্ড এটার প্রগনোসিসও ভালো, 10 ইয়ার সার্ভাইভাল রেট হচ্ছে 98। অ্যানাপ্লাস্টিক যেটা, এটা সবচেয়ে খারাপ, ওর্স্ট, লেস দ্যান 5% ক্ষেত্রে হতে পারে, এজ হচ্ছে ওল্ডার এজে হয়, এবং হচ্ছে সার্ভাইভাল রেট দেখেন 9। তার মানে কি সবচেয়ে খারাপ হচ্ছে অ্যানাপ্লাস্টিক, এটা কিন্তু অনেক সময় আসে, হ্যাঁ, যে ওর্স্ট মেলিগন্যান্ট টিউমার অফ থাইরয়েড গ্ল্যান্ড, তাহলে সেটা কোনটা? এটা হচ্ছে অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। আর সিসিল থেকে যেটা আসে সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা। এই মেডুলারি কার্সিনোমার সাথে আর কিসের রিলেশন থাকে? কিসের রিলেশন থাকে বলেন? মাল্টিপল ইন্ডোক্রাইন নিউপ্লাসিয়া পড়ছিলাম আমরা, টাইপ 2 এ, এটা একটা রিলেশন থাকে হচ্ছে মেডুলারি কার্সিনোমার সাথে, না? যে পেপিলারি কার্সিনোমা মোস্ট কমন, এটা কিন্তু এসবিআই তে আসতে পারে, ঠিক আছে। পেপিলারি কার্সিনোমা স্প্রেড হয় ইউজুয়ালি লিম্ফ নোডের মাধ্যমে, ঠিক আছে। এটাই খুব বেশি ডিপে আমাদের দরকার নাই। আর ফলিকুলার কার্সিনোমাটা সাধারণত সিঙ্গেল থাকে, এনক্যাপসুলেটেড থাকে, ঠিক আছে। ফলিকুলার কার্সিনোমা এটা, এটা মেইনলি আমাদের স্প্রেড হয় ব্লাড বর্ন। ম্যানেজমেন্ট মেইনলি তো সার্জারি, সার্জারি এন্ড লাইফ লং থাইরয়েড রিপ্লেসমেন্ট আর কি, ঠিক আছে। রিডিয়াস থাইরয়েডাইটিস যেটা, এটাও একটা পেইনফুল গয়টার থাকে, এবং এটা অনেকটা হচ্ছে আমাদের মেলিগন্যান্সির সাথে অনেকটা মিল থাকে এর ফিচারে, হ্যাঁ। সাধারণত ডিফারেন্সিয়েট করা খুব টাফ হয়ে যায় যে রিডিয়াস থাইরয়েডাইটিস থেকে আমাদের মেরুলারি কার্সিনোমা। সাধারণত এই স্টোনি ইরেগুলার থাকে, গয়টার থাকে, এবং স্লোলি গ্রোয়িং থাকে, অনেক সময় ট্রাকিয়া ইসোফেগাসকে কম্প্রেস করে ডিসফেজিয়া বা হচ্ছে আমাদের রেসপিরেটরি ডিস্ট্রেসও করতে পারে সে।
পার্থক্য করার জন্য আমাদের বায়োপসি করতে হবে, বায়োপসি ছাড়া এটাকে ডিফারেন্সিয়েট করা খুব বেশি কঠিন। ঠিক আছে। আর যে মেরুলারি কার্সিনোমার কথা বলছিলাম, মেরুলারি কার্সিনোমার সাথে কিছু অ্যাসোসিয়েশন থাকে, যেমন কার্সিনয়েড সিনড্রোম, কুশিং সিনড্রোম, এটা দেখা আছে এখানে, পরীক্ষায় আসতে পারে, নাও আসতে পারে, খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনারা একটু দেখে নিবেন, জাস্ট রিডিং দেখানো আছে করে নেবেন। ঠিক আছে। তাহলে এইটাই মোটামুটি আমাদের ডিসহারমোনোজেনেসিসের ভিতরে একটা বলছিলাম যে পেনটেড সিনড্রোম, যে আয়োডিনটা আমাদের ট্রান্সপোর্ট হয়, সেটা ট্রান্সপোর্ট করে হচ্ছে পেনড্রেট নামে একটা হরমোন, তার অভাবে হয় কি পেনটেড সিনড্রোম হয়। যেখানে কি থাকে, সেখানে হচ্ছে আমাদের হাইপোথাইরয়েডিজম প্লাস ডিফনেস থাকে। হ্যাঁ, এটা হচ্ছে পেনটেড সিনড্রোম। ঠিক আছে। তো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট জায়গাগুলো শেষ হয়ে গেল। থাইরয়েড যেটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশি কথাবার্তা থাইরয়েড সম্পর্কে, বাকিগুলোতে অত বেশি টাইম লাগবে না আমাদের। তো আমরা হচ্ছে এরপর শুরু করব হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে আমাদের কোশ্চেন আসে এক থেকে দুইটা। সেখানে অনেক কিছু আসে যদিও, বাট আমাদের সবকিছু লাগবে না। ঠিক আছে, এক থেকে দুইটা। তার আগে আমরা হচ্ছে 1 মিনিট একটু বিরতি দেই। 1 মিনিট বিরতি দিয়ে আমরা হচ্ছে থাইরয়েডের শেষ করলাম, যেহেতু প্রায় 1.5 ঘন্টা লেগে গেল। এরপর আমরা 1 মিনিট পরে হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম শুরু করব। ঠিক আছে। যাই হোক, তাহলে আমরা শুরু করি। আমাদের নেক্সট টপিক হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। আগেই বলেছি যে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে খুব বেশি কোশ্চেন আসবে না, একটা বা দুইটা দুইটা কোশ্চেন ইউজুয়ালি আসে রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে। তার ভিতরে একটা হচ্ছে আমাদের ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেখানে আমাদের পলিসিস্টিক ওভারিয়ান যে সিনড্রোম আছে, ওটা থেকে একটা কোশ্চেন অনেক সময় আসে। আর একটা কোশ্চেন আসে আমাদের যে কিছু বক্স আছে, গাইনোকোমেশিয়ার যে একটা বক্স আছে ওইখান থেকে। এছাড়া টার্নার সিনড্রোম বা ক্লাইনফিল্টার সিনড্রোম, এগুলো তো আসলে আমাদের জেনেটিক্স এর টপিকস মেইনলি। তো ওটা আমরা জেনেটিক্স হিসেবে ধরতে পারি বা এখানেও ধরতে পারি। তো ইউজুয়ালি ওটা জেনেটিক্স এর ভিতরেই থাকে আর কি। হ্যাঁ, আমরা ওটাকে রিপ্রোডাক্টিভ এর ভিতরে ইনক্লুড করছি না, যদি আমরা আলোচনা করব আজকে, যেহেতু আমাদের এখানে আছে। বাট পরীক্ষা যখন কোশ্চেন আসে তখন কিন্তু ওইটা আমাদের ইউজুয়ালি জেনেটিক্স হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে। তো আমাদের এখানে কিছু ফিজিওলজি আছে, দেখেন এখানে একটা ফিগারটা যদি আমরা দেখি, মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। আমরা তো জানি যে আমাদের
পিটুইটারি থেকে আমাদের এলএইচ এন্ড হচ্ছে এফএসএইচ, এটা হচ্ছে লুটিনাইজিং হরমোন এন্ড ফলিকল স্টিমুলেটিং হরমোন রিলিজ হচ্ছে, যা হচ্ছে আমাদের যে প্রাইমারি সেক্স অর্গান ইন কেস অফ মেল গোনাড, গোনাডের উপরে কাজ করতেছে, হ্যাঁ? কিন্তু তার ফাংশনটা কি, সে কি করতেছে দেখেন এখানে ফিগারটা যদি আপনারা একটু দেখেন। টেস্টিসে দুই ধরনের সেল থাকে মেনলি, না? এই দেখেন, একটা হচ্ছে আমাদের সার্টোলি সেল, যেটা হচ্ছে সেমিনিফারাস টিউবুলের ভিতরে থাকে, আর একটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেলস অফ লিডিক। এই যে সার্টোরি সেল কাজ কি মেইনলি, সেটা কাজ হচ্ছে মেইনলি স্পারমাটোজেনেসিস। আর ইন্টারস্টিশিয়াল সেল কোন লিডিক সেল থেকে আসতেছে আমাদের টেস্টোস্টেরন ইনফ্লুয়েন্স অফ লুটিনাইজিং হরমোন, এবং এখানে আমাদের হেল্প করতেছে এফএসএইচ হরমোন। জাস্ট একটু জানলেই হবে আমাদের, ঠিক আছে? তাহলে এফএসএস টা আমাদের হেল্প করতেছে স্পারমাটোজেনেসিসে, এন্ড আমাদের যে এলএসএস এটা হেল্প করতেছে টেস্টোস্টেরন রিলিজ করতে। এখন এই যে টেস্টোস্টেরন বা এন্ড্রোজেন, এর ফাংশন কি, এর ফাংশনটা আমাদের এখানে জানতে হবে। এটা আপনারা যে টেস্টোস্টেরন, দেন হচ্ছে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন, এগুলোর ফাংশন গুলো আপনাদের আরেকটু ডিটেলস লাগবে, এটা আপনারা ফিজিওলজির কোনো বুক বা কোনো শিট থেকে পড়ে ফেলবেন, ঠিক আছে? কারণ এটা আপনাদের একটু ডিটেলস লাগবে, আমাদের এখানেও দেওয়া আছে। তো এখানে দেখেন, এখান থেকে এটা জাস্ট একটু পড়ে নেবেন, এটা বলার কিছু, বোঝানোর বা বলার কিছু নাই। এরপর যদি ফিমেলের এটা আমরা দেখি, এখানেও সেম। ফিমেলের মেইন দুইটা হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। প্রোজেস্টেরনটা আমাদের দেখেন এখানে একটা জিনিস আসে যে ব্রেস্ট ডেভেলপমেন্টে কার ভূমিকা, এটা আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম তখন আসছিল যে ব্রেস্টের দুইটার ভূমিকা আছে, তার ভিতরে একটা হচ্ছে এখানে বলছে ব্রেস্ট সোয়েলিং। ব্রেস্ট সোয়েলিং মানে কি আসলে এখানে প্রজেস্টেরন কি করে, প্রজেস্টেরন হচ্ছে ব্রেস্টের যে প্যারেনকাইমা, হ্যাঁ, প্যারেনকাইমাটাকে সে হচ্ছে ডেভেলপ করে, হ্যাঁ, লোবিউল বা অ্যালভিওলাই যে আছে এই সিস্টেমটাকে সে ডেভেলপ করে। আর এখানে দেখেন সেটা হচ্ছে ব্রেস্ট প্রলিফারেশন, এখানে মেইনলি হচ্ছে আমাদের ব্রেস্টের যে স্ট্রোমা, হ্যাঁ, আমাদের যে কোনো গ্ল্যান্ডের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে স্ট্রোমা, একটা প্যারেনকাইমা। এই স্ট্রোমা বা ডাক্টাল সিস্টেমটাকে ডেভেলপ করে হচ্ছে ইস্ট্রোজেন, আর প্রজেস্টেরন করে হচ্ছে প্যারেনকাইমা, হ্যাঁ, পিপি মিল আছে, পিপি প্রজেস্টেরন প্যারেনকাইমা, ঠিক আছে? এটা আমাদের মনে রাখতে হবে। আর একটা জিনিস সেটা হচ্ছে আমাদের আর যে ডিটেলস ফাংশন গুলো আপনারা ফিজিওলজি অংশ থেকে পড়ে নেবেন। আর যে এখানে দেখেন মেনস্ট্রুয়াল যে সাইকেল আছে, এখানে তো আমাদের তিনটা ফেজ আমরা জানি, হ্যাঁ, প্রলিফারেটিভ ফেজ, সেক্রেটরি ফেজ, আর হচ্ছে মেনস্ট্রুয়েশন ফেজ। তো প্রলিফারেটিভ ফেজে মেইন হরমোন থাকে আমাদের ইস্ট্রোজেন, সেক্রেটরি ফেজের মেইন হরমোন হচ্ছে প্রজেস্টেরন। আর মেনস্ট্রুয়াল ফেজে তো দুইটা হরমোনই আমাদের জানি যে কমে যায়, তাই না? এইটা জানলে হবে, এখান থেকে খুব বেশি ডিটেলস আপনাদের দরকার নেই জানার। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এই জিনিসটা একটু বলি আমি, সেটা এখানে যদিও হাইলাইট করা নাই। এই যে এই লাইনটা, হ্যাঁ, ওভুলেশন ক্যান বি কনফার্ম বাই মেজারিং প্লাজমা প্রোজেস্টেরন লেভেল, ঠিক আছে, ডিউরিং দ্য লুটিয়াল ফেজ ডে 21 প্রোজেস্টেরন, এই জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে আবার বলি যে ওভুলেশন ক্যান বি কনফার্ম বাই মেজারিং প্লাজমা কনসেন্ট্রেশন অফ প্রোজেস্টেরন, হ্যাঁ, ডিউরিং লুটিয়াল ফেজ বা 21 ডে প্রোজেস্টেরন, ঠিক আছে? এটা একটা এসবি হিসাবে আসতে পারে, এটা আপনারা মার্ক করে রাখেন। এরপরে আমরা যাই পিউবার্টিতে, হ্যাঁ, ডিলেড পিউবার্টি। এটা তো আমরা মোটামুটি জানি যে আমাদের যে মেল, তাদের হচ্ছে পিউবার্টির ইউজুয়াল এজ হচ্ছে সাধারণত 14 ইয়ার্স অ্যান্ড 13 ইয়ার্স ইন গার্লস। যদিও এটা বিভিন্ন বইতে বিভিন্ন রকম আছে, আপনারা এটা এই মনে রাখেন, বাট এটা পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ? আমাদের যেটা লাগবে এখান থেকে সেটা হচ্ছে একটা বক্সটা লাগবে আমাদের, যে ডিলেড পিউবার্টির কজ অ্যান্ড হাইপোগনাডিজমের কজ। একটা হচ্ছে কনস্টিটিউশনাল ডিলে, মানে এমনিতে ডিলে হইতে পারে, এটা হচ্ছে সবচেয়ে কমন, ঠিক আছে? আর একটা হতে পারে যে আমাদের কোনো হরমোনাল প্রবলেমের কারণে, সেটা হইতে পারে আমাদের গোনাডের ইটসেলফ, এটার কারণে, অথবা পিটুইটারি বা হাইপোথ্যালামিক কোনো কারণে, হ্যাঁ। যদি গোনাডের কোনো সমস্যা হয় সেটাকে আমরা বলতেছি হাইপার গোনাডোট্রফিক হাইপোগোনাডিজম। আর যদি আমাদের পিটুইটারি অথবা হাইপোথ্যালামাস কোনো প্যাথোলজির কারণে হয় হাইপোগোনাডিজম, সেটাকে আমরা বলতেছি কি হাইপোগোনাডোট্রফিক গোনাডো গোনাডিজম। বা এটাকে আমরা বলতে পারি সেকেন্ডারি হাইপোগোনাডিজম। আমরা সব জায়গায় সেকেন্ডারি প্রাইমারি ক্লাসিফিকেশন করছি, বাট এখানে ক্লাসিফিকেশনটা হচ্ছে হাইপারগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম অথবা হাইপোগোনাডোট্রফিক হাইপোগোনাডিজম, ঠিক আছে? তো এখানে ফার্স্টটা হচ্ছে ডিউ টু প্যাথোলজি ইন দ্য পিটুইটারি অর হাইপোথ্যালামাস। সেক্ষেত্রে আমাদের কি হবে,
পিটুইটারি হাইপোথ্যালামাস থেকে আমাদের হরমোন কম আসবে, টিএলএইচ এন্ড হচ্ছে এফএসএস কম আসবে। তার মানে কি, সে হচ্ছে আমাদের যে অ্যান্ড্রোজেন সিক্রেশন বা হচ্ছে এস্ট্রোজেন প্রোজেস্টেরন সিক্রেশনটাকেও কম করবে, ঠিক আছে। আর হাইপার গোনাডোট্রপিক হাইপোগন্যাডিজম মানে কি, এখানে হচ্ছে কোনো কারণে মনে করেন আপনার টেস্টিসে কোনো টিউমার হইলো, হ্যাঁ, টিউমারের কারণে হইলো বা কোনো ইনফেকশন হইলো, তখন কি হয়, বেশি বেশি হরমোন সে রিলিজ করতে পারে, ঠিক আছে। এটাকে আমরা বলতেছি হাইপারগোনাডোট্রপিক হাইপারগোনাডিজম। মানে এখানে আমাদের সরি, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে আমাদের কোনো কারণে যদি হয়, হাইপোগোনাডিজম মানে কি, আমাদের গোনাডে কোনো প্রবলেম, ইনফেকশন হলো, ড্যামেজড হলো, হ্যাঁ, সেক্ষেত্রে কি হবে, গোনাড থেকে বেশি সিক্রেশন হতে পারবে না আমাদের যে হরমোন গুলো আছে, হ্যাঁ, টেস্টিস থেকে যেমন আমাদের টেস্টোস্টেরন রিলিজ হবে না, বা হচ্ছে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কম রিলিজ হবে, তার তার মানে কি থ্রেট নেগেটিভ ফিডব্যাক দেবে পিটুইটারিকে বা হাইপোথ্যালামাসকে। যেহেতু এখানে হাইপোথ্যালামাস আর পিটুইটারি ভালো আছে, তখন কি করবে, সে বেশি বেশি এলএইচএস, এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন এন্ড হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিলিজ করবে। এই জন্য এটাকে বলতেছে হাইপারগোনাডোট্রফিক, কারণ হচ্ছে এখানে কি থাকতেছে, আমাদের এলএইচ এন্ড এফএসএস বেশি থাকতেছে। বাট কোনো কারণে যদি ড্যামেজ হয় গোনাড, সেক্ষেত্রে হরমোনটা এখান থেকে কম আসবে, ঠিক আছে। তো এখানে যেটা লাগবে এটা হচ্ছে আইসোলেটেড গোনাডোট্রফিন ডেফিসিয়েন্সি, এটা হচ্ছে কালমান সিনড্রোম, এটা আমাদের পড়তে হবে। কালমান সিনড্রোমটা পরীক্ষায় আসে, স্পেশালি এমআরসিপি তে খুব বেশি আসে, এফসিপিএস ও আসে। এখানে আমরা কি পাই, এখানে সাধারণত পেশেন্টের টল স্ট্রাকচার থাকে, যেমন ক্লাইনফিল্টার সিনড্রোম, বাট এখানে আরেকটা স্পেসিফিক রিসার্চ হচ্ছে অ্যানোসমিয়া। পেশেন্টের যে অলফ্যাক্টরি বাল্ব আছে, বাল্বের ডেভেলপমেন্ট হয় না এখানে, ঠিক আছে, এই জন্য আমরা অ্যানোসমিয়া পাই। তো কোনো টল স্ট্রাকচার পেশেন্ট যদি পাই, তার হচ্ছে কোনো ইনফার্টিলিটি বা হচ্ছে ডিলেড পিউবার্টি হিস্ট্রি থাকে, and যদি অ্যানোসমিয়া থাকে, তাহলে আমাদের ডায়াগনোসিস হবে ক্যালম্যান সিনড্রোম, ঠিক আছে। 30 সেকেন্ড একটু ধৈর্য ধরবেন। এরপরে আসেন অ্যামেনুরিয়া, হ্যাঁ, যেটা বলছিলাম যে কনস্টিটিউশনাল ডিলেটাই হচ্ছে মোস্ট কমন কজ, এটা এমসিকিউর জন্য আর এসবির জন্য ইম্পর্টেন্ট। অ্যামেনুরিয়া মানে কি, অ্যামেনুরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়েশন, ঠিক আছে। অ্যামেনুরিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে প্রাইমারি অ্যামেনুরিয়া, একটা হচ্ছে সেকেন্ডারি অ্যামেনুরিয়া, হ্যাঁ। প্রাইমারি অ্যামেনুরিয়া মানে কি, যার এখনো মেনস্ট্রুয়েশন কখনো হয়ই নাই, হ্যাঁ, যেমন পিউবার্টির আগে তো ইউজুয়ালি ফিমেলদের কি মেনস্ট্রুয়েশন হয় না, এটাকে বলতেছি আমরা প্রাইমারি অ্যামেনুরিয়া। আর সেকেন্ডারি কোনটা, সেকেন্ডারি হচ্ছে সাধারণত কমনলি যেটা হয় ফিজিওলজিক্যাল, সেটা হচ্ছে মেনোপজের পরে, হ্যাঁ, কোনো ফিমেল লাইফে মেনস্ট্রুয়েশন সে এক্সপিরিয়েন্স করছে, বাট এট দা টাইম অফ মেনোপজ বা আফটার দ্য মেনোপজ তার কি হবে, মেনস্ট্রুয়েশনটা অফ হয়ে যাবে। এটাই হচ্ছে সেকেন্ডারি অ্যামেনোরিয়ার মোস্ট কমন কজ বা ফিজিওলজিক্যাল কজ, ঠিক আছে। তো আরো কোনো কোনো কজে হইতে পারে, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল কজ থাকতে পারে, সেটা আমরা দেখবো। এই যে বক্সে আমাদের কজ দেওয়া আছে, যেটা বলা হয়েছে ফিজিওলজিক্যাল কজ দুইটা আছে, একটা হচ্ছে প্রেগনেন্সি, একটা হচ্ছে মেনোপজ। এছাড়া আর যে কজগুলো আছে আমরা যে ওই বক্সে পড়ছিলাম একটু আগে, হাইপোগোনাডিজমের কজ, তার ভিতরে হাইপোগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, এছাড়া ওভারিয়ান ডিসফাংশন আছে এবং ইউটেরাইন ডিসফাংশন, এশারম্যান সিনড্রোম। কি কি সিমটমস পাই, যেটা হচ্ছে সাধারণত আমরা এই সিমটমগুলো মেইনলি পাই হচ্ছে ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির জন্য, যেটা হচ্ছে পোস্ট মেনোপজাল সিনড্রোম, আমরা সিমিলার ফিচার পেয়ে থাকি, হ্যাঁ। কিছু আছে ভেসোমোটর সিমটম, যেমন হট ফ্লাশ, সোয়েটিং, সাইকোলজিক্যাল, হ্যাঁ, এনজাইটি, ইরিটেবিলিটি এন্ড ইমোশনাল ল্যাবিলিটি। যেহেতু ইউরিনারি কিছু সিমটমস পাই, ডিসপেরোনিয়া, আর্জেন্স অফ মিক্সচুরেশন এন্ড ভ্যাজাইনাল ইনফেকশনস, ঠিক আছে। তো এগুলো আমরা পেতে পারি, এগুলো হচ্ছে আমাদের ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে মূলত আমরা পাই, ঠিক আছে। তো দেখেন, কোনো পেশেন্ট যদি এলএইচ এন্ড এফএসএস বেশি থাকে বাট ইস্ট্রোজেন কম থাকে, তার মানে ধরতে হবে এটা কি, আপনার হচ্ছে হাইপারগোনাডোট্রপিক হাইপোগোনাডিজম, মানে আমাদের প্রবলেমটা হচ্ছে গোনাডে, তার মানে ওভারিয়ান ফেইলিওর, ঠিক আছে। বাট পিটুইটারি বা হাইপোথ্যালামাস ঠিক আছে, এই জন্য এলএস এফএসএস বেশি বেশি আসতেছে। আর যদি এমন হয় যে হচ্ছে আপনার সবকিছুই নর্মাল আছে, এলিভেশন আছে, যেমন এলএইচ, প্রোল্যাকটিন বেশি আছে, এবং হচ্ছে ইস্ট্রোজেন কম, ইস্ট্রোজেনও নর্মাল আছে, তার মানে কি আমাদের ওভারিও ঠিক আছে এখানে, বাট
তারপরও প্রবলেমটা কি? প্রবলেমটা হইতে পারে কিতে, পিকস মানে হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখানে কি হয়, এখানে মোটামুটি সব হরমোনই বাড়ে এক্সেপ্ট হচ্ছে এফএসএস। এটা পরীক্ষায় আসে যে এ- আমার হচ্ছে ইসে পিকসে কোন হরমোনটা ই হয়, ডিক্রিজ হয়, এটা কিন্তু এমসিকিউ হিসাবে আসে। যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে এফএসএস টা কম পাই, বাট বাকি সবকিছু আমরা নর্মাল পাই। আর যদি এমন হয় যে লো লেভেল অফ এলএইচ এফএসএস পাই, ঠিক আছে, এন্ড ইস্ট্রোজেন লেভেলও কম পাই, তার মানে আমাদের ধরে নিতে হবে এটা সেকেন্ডারি কজ আছে কোনো, দ্যাট ইজ পিটুইটারি বা হাইপোথ্যালামাসে করতেছে, আমাদের এমআরআই সিটি স্ক্যান এগুলো করতে হবে, ঠিক আছে। মেল হাইপোগোনাডিজমের কজ তো আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা লাগবে না। ইনফার্টিলিটির কজ এগুলো আমাদের পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট না, আপনার জাস্ট হচ্ছে মার্ক করা জিনিসগুলো একটু পড়ে নেবেন রিডিং, বোঝানোরও কিছু নাই। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট আমাদের এই চ্যাপ্টারে, গাইনোকোমেশিয়া। তো গাইনোকোমেশিয়া থেকে এমসিকিউ একটা প্রতি বছরই অলমোস্ট আসে আমাদের। তো গাইনোকোমেশিয়া কি? গাইনোকোমেশিয়া হচ্ছে আমাদের যে গ্ল্যান্ডুলার ব্রেস্ট টিস্যু আছে, এটা এনলার্জমেন্ট হবে, হ্যাঁ। এটাকে বলতেছে আমরা গাইনোকোমেশিয়া। পাশাপাশি আরেকটা আছে লাইপোমেশিয়া। লাইপোমেশিয়া মানে হচ্ছে এখানে ফ্যাটি টিস্যু বাড়বে, ঠিক আছে, গ্ল্যান্ডুলার টিস্যু বাড়বে হচ্ছে গাইনোকোমেশিয়াতে। গাইনোকোমেশিয়া গ্ল্যান্ডুলার এটা হচ্ছে জি জি মিল আছে, হ্যাঁ। তো এই যে গাইনোকোমেশিয়া হচ্ছে, এটা কিছু কজ আছে, এই কজ গুলোই আমাদের পরীক্ষায় আসে। তাই কমন কজ কি? কমন হচ্ছে একটা হতে পারে ইডিওপ্যাথিক, আমরা জানি না কজ। আরেকটা হতে পারে ফিজিওলজিক্যাল। ফিজিওলজিক্যাল কখন হয়? ইউজুয়ালি হচ্ছে আমাদের হচ্ছে এটা কি বলে, পিউবার্টি বা হচ্ছে নিউ বর্ন বেবি বা এলডারলিতে অনেক সময় হতে পারে, হ্যাঁ। এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল, ঠিক আছে। এটা মোস্ট কমন কজ অফ গাইনোকোমেশিয়া। এন্ড কমনলি যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে ড্রাগ ইনডিউসড কজ, হ্যাঁ, কি কি ড্রাগ করে। তো আমাদের এখানে আমরা খুব লাকি, আমাদের টেস্টে খুব কম কজ দেয়া আছে, ড্রাগ দেয়া আছে। আর আপনি যদি এমআরসিপি পরীক্ষা দেন, তো যখন অন্য এমআরসিপি বই পাবো, তখন দেখবেন যে অনেকগুলো ড্রাগের নাম দেওয়া আছে, এখানে আমরা অ্যাড করে দিছি যদিও আপনাদের সুবিধার জন্য। আর আপনাদের মেনলি এই ড্রাগ গুলো মনে রাখলেই হবে, সিমেটেডিন, ডিগোক্সিন বা ডিজিটালিস। এটা হচ্ছে সাধারণত অ্যাট্রিয়াল ফিব্রিলেশন বা হচ্ছে হার্ট ফেলিওর যদি থাকে সেক্ষেত্রে অনেক সময় ইউজ করা হয়। অ্যান্টি অ্যান্ড্রোজেন আছে, স্পাইনোল্যাকটোন, সিপ্রোক্লেন অ্যাসিডেট। স্পাইনোল্যাকটোনটা কমনলি আমরা পাই যে পেইনফুল গাইনোকোমেশিয়া। হ্যাঁ, গত 1-2 সপ্তাহ আগেও আমরা একটা পেশেন্ট পাইছিলাম ওয়ার্ডে, যে তার হচ্ছে 10 বছর ধরে স্পাইনোল্যাকটোন খাওয়ার হিস্ট্রি আছে, হার্ট ফেল সিএলডির পেশেন্ট ছিল সম্ভবত। তো সে হচ্ছে স্পাইনোল্যাকটোন খেত, তো তার হচ্ছে পেইনফুল গাইনোকমেশিয়া ছিল, ঠিক আছে। এছাড়া এক্সোজেনাস অ্যানাবলিক হরমোন যদি স্টেরয়েড যদি নেয়, হ্যাঁ, সেটা হতে পারে, অথবা ক্যানাবিস যেটা হচ্ছে গাঁজা আর কি, সহজ কথায়, ঠিক আছে। ক্যানাবিস চাটাই বা ক্যানাবিস ইনটেকা যদি খায় কেউ, সেক্ষেত্রে হচ্ছে আমাদের গাইনোকমেশিয়া হতে পারে। এছাড়া আর কি আছে? ওই যে হাইপোগোনাডিজমের যে কজগুলো পড়ছিলাম আমরা প্রথমে, ওইগুলো যে কোনোটা থাকতে পারে। অ্যান্ড্রোজেন রেজিস্ট্যান্স সিনড্রোম এন্ড ইস্ট্রোজেন এক্সেস, হ্যাঁ। কারণ আমাদের এটা, আমাদের যে ব্রেস্ট যে গ্ল্যান্ডুলার টিস্যু, এটা বাড়ার কারণ কি? বাড়ার মেইন কারণ হচ্ছে, ছোট বলছিলাম যে বাড়ায় হচ্ছে ইস্ট্রোজেন। তো যদি কোনো কারণে ইস্ট্রোজেন বেশি হয়, যেমন সিএলডি তে কি হয়, সিএলডি তে আমাদের ইস্ট্রোজেন মেটাবলিজম হইতে পারে না ঠিক মতো, এই জন্য ইস্ট্রোজেন বেড়ে যায়, গাইনোকমেশিয়া হয়। আর একটা হতে পারে স্পাইনোল্যাকটোন, যেটা সেটা ইটসেলফ গাইনোকমেশিয়া করতে পারে। এখন যদি কোনো টেস্টিসের ইস্ট্রোজেন সিক্রেটিং টিউমার হয়, ওই টেস্টিস থেকে বেশি বেশি ইস্ট্রোজেন আসে, তখন গাইনোকমেশিয়া হতে পারে। আরেকটা হতে পারে হিউম্যান ক্রনিক গোনাডোট্রফিক সিক্রেটিং টিউমার যদি হয় টেস্টিসে অথবা লাগে, সেক্ষেত্রেও আমাদের গাইনোকমেশিয়া হইতে পারে, ঠিক আছে। তো এই গাইনোকমেশিয়া টপিকসটা আমাদের এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক। দেখেন এখানে লেখা আছে এক্সামিনার টপিক, ঠিক আছে। এরপর আসেন হার্সুটিজম। হার্সুটিজম আর হচ্ছে হাইপার ট্রাইকোসিস, দুইটা টার্ম পার্থক্য আছে, ঠিক আছে। হার্সুটিজম হচ্ছে মেল প্যাটার্ন অফ হেয়ার, হ্যাঁ, যেটা হচ্ছে কোথায় হয়? ইউজুয়ালি আপনার হচ্ছে তার হচ্ছে ফেইসে, হ্যাঁ। ফেস বলতে ফেস হতে পারে, অথবা হচ্ছে আমরা চেস্টেও হইতে পারে, ঠিক আছে। সাধারণত ইউজুয়ালি আপার লিপ, চেস্ট, হ্যাঁ, ব্যাকে হইতে পারে, এটাকে বলতেছি আমরা হার্সুটিজম। আর একটা হচ্ছে হাইপার ট্রাইকোসিস, যেটা হচ্ছে অল ওভার দ্য বডিতে হয়, হ্যাঁ, জেনারেলাইজড এক্সোজেনাস গ্রোথ অফ হেয়ার, সেটাকে তো বলতেছি হাইপার ট্রাইকোসিস। হার্সুটিজমটা সাধারণত মেল প্যাটার্নে হয়, যেমন মেইলে যেমন গোফ হয়, দাড়ি হয়, হ্যাঁ, চেস্টে হেয়ার বেশি থাকে, এই টাইপের প্যাটার্ন যেটা, সেটা হচ্ছে হার্সুটিজম, ঠিক আছে। আর হাইপার ট্রাইকোসিসটা হচ্ছে হোল বডিতে, হ্যাঁ। তার মানে একটা হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, মানে হচ্ছে হার্সুটিজমটা হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট, হ্যাঁ। আর যেটা হচ্ছে হাইপারট্রাইকোসিস, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন ডিপেন্ডেন্ট না। এই জিনিসটা মনে রাখলেই হবে আমাদের। এখান থেকে একটা বক্স আছে, দেখেন হার্সুটিজমের কজ, এই বক্সটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে দুইটা জিনিস জানতে হবে, একটা হচ্ছে কয়েকটা কজ আছে, কজের ভিতরে ইম্পর্টেন্ট হচ্ছে একটা হচ্ছে পিকস,
কনজিনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া আর অ্যান্ড্রোজেন সেক্রেটরি টিউমার, এটা থেকে পরীক্ষা আসতে আলাদা করতে হবে আমাদের। বিকজটা তো আমরা একটু পরে পড়বো ডিটেলস। আর কনজিনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া এটা আমরা ডিটেলস পড়বো যখন হচ্ছে আমরা অ্যাড্রেনাল গ্ল্যান্ড পড়বো, তখন নেক্সট ক্লাস ইনশাল্লাহ। তখন আমরা অ্যান্ড্রোজেন সেক্রেটরি টিউমার পড়বো, বাট এখান থেকে যেহেতু আসছে এখান থেকে একটু আমরা আলোচনা করি। দেখেন, congenital adrenal hyperplasia due to 90% ক্ষেত্রে এটা হয় যে 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে। হ্যাঁ, এছাড়া হতে পারে 17 অথবা 11 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সির কারণে হতে পারে। ঠিক আছে, কি পাই, পিগমেন্টেশন পেতে পারি। হিস্ট্রি অফ সল্ট ওয়াস্টিং। অ্যাম্বিগাস জেনিটালিয়া মানে কি? অ্যাম্বিগাস মানে হচ্ছে এটা কি মেল নাকি ফিমেল, এটা ডিফারেন্সিয়েট করা কঠিন হয়ে যায়। ঠিক আছে, অ্যাড্রেনাল ক্রাইসিস নিয়ে সেটা আসতে পারে। তো এখানে দেখেন কি থাকে, এলিভেটেড অ্যান্ড্রোজেন থাকবে। ঠিক আছে, অবশ্যই এখানে অ্যান্ড্রোজেন বেশি যাবে, কারণ কি আমাদের এখানে লস হবে কোনটা কোনটা, যে 21 হাইড্রোক্সিলেজ, এটা মেনলি আমাদের লাগে কোথায়, মানে যে মিনারেলোকর্টিকয়েড এন্ড গ্লুকোকর্টিকয়েড সিক্রেশনে লাগে হচ্ছে 21 হাইড্রোক্সিলেজ। ঠিক আছে, বাট যখন এই 20 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি হয়, তার মানে আমাদের মিনারেলোকর্টিকয়েড হবে না, গ্লুকোকর্টিকয়েড হবে না। বাট আমাদের যে অ্যান্ড্রোজেন সিক্রেশন, এখানে এই এনজাইমের কোনো রোল নাই। ঠিক আছে, এই জন্য বেশি বেশি আমাদের এন্ড্রোজেন থেকে বেশি বেশি হরমোন সিক্রেশন হবে। এই জন্যই আমাদের এমপিকা জেনিটালিয়া হবে, এলিভেটেড এন্ড্রোজেন হবে, যেটা সাপ্রেস হবে বাই ডেক্সামেথাসোন। ঠিক আছে, ট্রিটমেন্ট হচ্ছে গ্লুকোকর্টিকয়েড রিপ্লেসমেন্ট। বাট এন্ড্রোজেন সিক্রেটিং টিউমার যে এন্ড্রোজেন বেশি বেশি আসবে, সেখানে কিন্তু এটা সাপ্রেস হবে না। এটি হচ্ছে এখানে মেইন পার্থক্য। ঠিক আছে, কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া এন্ড হচ্ছে এন্ড্রোজেন সিক্রেটিং টিউমার, এই দুটো পার্থক্য হচ্ছে এটাই। প্রেজেন্টেশন অনেকটা সেম থাকবে। এখানে ভিরিলাইজেশন নামে একটা টার্ম আছে। ভিরিলাইজেশন মানে হচ্ছে দেখেন, ক্লাইটোমেগালি, ডিপ ভয়েস, বাল্ডিং, ব্রেস্ট অ্যাট্রফি, মানে হচ্ছে অনেকটা মেইল প্যাটার্ন ডেভেলপ করবে অ্যান্ড্রোজেনের কারণে। হ্যাঁ, কারণ আমরা জানি আমাদের মেইলের যে পেনিসের হোমোলোগাস অর্গান হচ্ছে ফিমেলে ক্লাইটোরিস। এখানে ক্লাইটোরিস সেজন্য এনলার্জ হবে, ভয়েসটা মেইলের মতো ডিপ ভয়েস হবে। আমরা জানি যে মেইলের টেস্টোস্টেরনের কারণে কি হয়, একটা মেল প্যাটার্ন বার্নলেস থাকে। হ্যাঁ, দুই পাশ থেকে যে আস্তে আস্তে কি হয়, চুল পড়ে যায়। ব্রেস্ট অ্যাট্রফি হবে, যেহেতু আমাদের ছেলেদের কি থাকে, ব্রেস্ট থাকে না, থাকে ব্রেস্ট থাকে আর কি, বাট ডেভেলপ থাকে না আর কি। ঠিক আছে, কুচিং সিমটমও আমরা হচ্ছে হার্সিটিজম পাইতে পারি। পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন দিস টপিকস ইন রিপ্রোডাক্টিভ সিস্টেমে। তো পলিসিস্টিক ওভারি নামের ভিতরে আছে যে ওভারিতে কি হবে, অনেকগুলো সিস্ট থাকবে। এটা সাধারণত তিনটা ক্রাইটেরিয়া আছে দেখেন, তিনটা যদি দুইটা থাকে তাহলেই আমরা বলবো যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। তার ভিতরে একটা হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটি, মেইনলি সাধারণত এদের মেনোরেজিয়ায় থাকে, এছাড়াও যে কোনোটাই থাকতে পারে। ঠিক আছে, কারণ এখানে কিন্তু বলে নাই যে মেনস্ট্রুয়াল অলিগোমেনোরিয়া, এমনোরিয়া বা হচ্ছে মেনোরেজিয়া, কোনোটাই কিন্তু বলে নাই। এছাড়া হচ্ছে বায়োকেমিক্যাল আর ক্লিনিক্যাল ফিচার অফ এন্ড্রোজেন এক্সেস, যে ফিচার গুলো আমরা একটু আগে দেখলাম ওইগুলাই আর কি। আর একটা হচ্ছে মাল্টিপল সিস্ট ইন দা ওভারিস, এটি হচ্ছে মোস্ট কমন, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর কি, বা মোস্ট কনসিস্টেন্ট ফিচার অফ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। এটা পরীক্ষা একবার আসছিল, হ্যাঁ, যে মোস্ট কনসিস্টেন্ট ফিচার অফ পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম। তারপর মেনলি দেখি হচ্ছে ট্রান্সভেজাইনাল আল্ট্রাসাউন্ড করে। হ্যাঁ, কি কি ফিচার পাই, যে অ্যান্ড্রোজেন এক্সেস ফিচার পাবো। আমি একটু আগে বলছিলাম যে পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম মোটামুটি সব হরমোন বেশি পাই, কম পাই হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা একবার পরীক্ষা আসছিল এসবিএ তে। আর কি কি ফিচার পাবো, যে অ্যান্ড্রোজেন এক্সিস হার্সিটিজম, একনি, হ্যাঁ, হাইপারগ্লাইসেমিয়া, ওবেসিটির জন্য ইনসুলিন রেজিস্ট্যান্ট হবে, এখানে হাইপারটেনশন হবে, ডিসলিপিডিমিয়া, যেটা হচ্ছে আমাদের যে মেটাবলিক সিন্ড্রোম সব কম্পোনেন্ট গুলো এখানে আমরা পাবো। এলএইচএস বেশি থাকবে, প্রোল্যাক্টিন বেশি থাকবে। ঠিক আছে, বাট লো থাকবে হচ্ছে এফএসএইচ। আমি আবারও বলতেছি, পিকসে একটা হরমোন লো থাকবে, সেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা পরীক্ষায় আসে। একই জিনিস আবার দেওয়া হয়েছে এখানে, এটা আমরা দেখে ফেলছি অলরেডি। এন্টি অ্যান্ড্রোজেন থেরাপি, আপনার নামগুলো জানতে পারেন, খুব একটা দরকার নেই পরীক্ষার জন্য। এখন আসলে আমাদের আর দুইটা টপিক আছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, একটা হচ্ছে টার্নার সিন্ড্রোম, একটা হচ্ছে ক্লানফিল্টার সিন্ড্রোম। তো এটা আমরা মোটামুটি সবাই জানি, আমাদের হচ্ছে মেন্ডেলিয়ান যে ডিসঅর্ডার আছে তার ভিতরে আমরা সবাই পড়ছি জেনেটিক্সে, তাই না? আমরা ছোটবেলা থেকেই পড়ছি। তো যাই হোক, একটু আলোচনা করি। টার্নার সিন্ড্রোমটা হচ্ছে কি, এখানে কি হয়, আপনার হচ্ছে
আহ ফেনোটিপিক্যালি কি থাকে, ফিমেল, আর ক্লান ফ্যাক্টরটা হচ্ছে মেল, তাই না? এখানে দুই হচ্ছে কি হয়, আমাদের যে 40X ক্রোমোজোম, হ্যাঁ, 45XO, বা এটা যে হচ্ছে জিনোটাইপটা, কি জিনোটাইপটা পরীক্ষায় আসে, হ্যাঁ। তবে তো কয়েক ধরনের জিনোটাইপ হইতে পারে, তবে তার মোস্ট কমন হচ্ছে 45X ক্যারিওটাইপ, যেটা আর কি, হ্যাঁ? এটা কিন্তু পরীক্ষায় আসে, এবং ক্লাইন্ট ফ্যাক্টর সিস্টেম হচ্ছে 47XX Y। এটা হচ্ছে মোস্ট কমন, এটাই পরীক্ষায় আসবে। আরো আছে যেগুলো এখানে দেওয়া আছে, ওগুলো অতটা ইম্পর্টেন্ট না, ওটা অনেক এমসিকিউ তে থাকতে পারে, এমআরসিপি তে থাকতে পারে, এফসিপিএস এও থাকতে পারে, বাট মোস্ট কমন যেটা, এটা আপনাদের জানতেই হবে, ঠিক আছে? তো টার্নার সিনড্রোমের একটা আরেকটা জিনিস আছে, এটা মেইল ভার্সন আছে, সেটাকে বলা হয় যে নুনান সিনড্রোম বা মেইল টার্নার সিনড্রোম। ওইটাকে বলা হয় নুনান সিনড্রোম। এটা আপনারা যখন জেনেটিক্স পড়বেন তখন আমরা পড়বো, ঠিক আছে? এখানে মেইন যে ইনিশিয়াল প্রবলেমটা হয় সেটা হচ্ছে শর্ট স্ট্যাচার, হ্যাঁ। শর্ট স্ট্যাচার, এটা একটা আপনাদের আসতে পারে যে ইনিশিয়াল সিনড্রোম হচ্ছে শর্ট স্ট্যাচার, ঠিক আছে? এখানে একটা জিনের প্রবলেম থাকে, সেটা হচ্ছে শক্স জিন বা SHOX, শক্স জিনের ডেফিসিয়েন্সির কারণে আমাদের পেশেন্ট সাধারণত, এই যে দেখেন, হ্যাপ্লো ইনসাফিসিয়েন্সি অফ শক্স জিন, এটা কিন্তু এসবির জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইউজুয়ালি এরা ফিমেল থাকে, যে বললাম যে এটা, হ্যাঁ। এরা সাধারণত ওভারিয়ান ফেলিওর থাকে বা হচ্ছে ইনফার্টিলিটি ডেভেলপ করে এইসব পেশেন্টদের, হ্যাঁ। ওভারিয়ান স্টোন ফাইব্রোসিস হয়, হ্যাঁ, স্ট্রিক ওভারি বলে তখন এটাকে। ডায়াগনোসিস সাধারণত কনফার্ম করে ক্যারিওটাইপের মাধ্যমে, ঠিক আছে? এইখানে আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের এই যে বক্সটা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? টার্নার সিনড্রোমের আমাদের হেড টু টো কি কি ফিচার আছে, এই জিনিসটা আমাদের জানতে হবে। দেখেন, শর্ট স্ট্যাচার ইনিশিয়াল ফিচার, আমরা কিন্তু আপনাদের যে এসে কি কি আসতে পারে পরীক্ষায়, এসবিএস, সেগুলো এখানে লিখে দিয়েছি, হ্যাঁ। ডিউ টু হ্যাপ্লোসাফিসিস শর্ট, এত গুছানো আছে, আপনাদের এখন কষ্ট করা লাগবে না। তারপরে একটা কোশ্চেন আসে পরীক্ষায় যে মোস্ট কমন কার্ডিয়াক ম্যানিফেস্টেশন অফ টার্নার সিনড্রোম, আমরা বলে দিচ্ছি পাইকারপিড অ্যাওরটিক ভালভ, হ্যাঁ, এটা মোস্ট কমন। এছাড়া কোয়ার্কটেশন অফ দ্য অ্যাওর্টা থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে। আর মোস্ট কমন ফিচার কি, অ্যাবনর্মাল লিভার ফাংশন, দেখেন 30 to 80% ক্ষেত্রে। স্ট্রিক ওভারি আমরা বলে ফেলছি, সিস্টিক হাইগ্রোমা, শর্ট ফোর্থ মেটাল থাকতে পারে। আর সাইকোলজিক্যাল কিছু প্রবলেম থাকে, লো আইকিউ থাকে, লো সেট এয়ার্স, হ্যাঁ, সেন্সোনিউলার ডিফারেন্স থাকতে পারে, ওয়েভিং অফ দ্য নেক, শিল্ড চেস্ট, ওয়াইড স্পেস নিপল, এগুলো জাস্ট আপনারা পড়বেন বা এগুলো আগেও পড়ে আসছেন। জাস্ট এখন আমার একটু কোরিলেট করা আর কি। তবে তো যেগুলো মোস্ট লাগবে, যে মোস্ট কমন রেনাল ফাংশন, রেনাল ম্যানিফেস্টেশন হচ্ছে হর্ষ কিডনি, মোস্ট কমন কার্ডিয়াক ম্যানিফেস্টেশন হচ্ছে বাইকাসপিড অ্যাওর্টিক ভালভ, ইনিশিয়াল প্রেজেন্টেশন হচ্ছে শর্ট স্ট্যাচার, এগুলো আপনাদের এসবি হিসাবে আসতে পারে। এরপরে আসেন ক্লাইন্ট ফিল্টার সিন্ড্রোম। ক্লাইন্ট ফিল্টার সিন্ড্রোমটা হচ্ছে ইউজুয়ালি মেল, যেটা আমরা বলছিলাম টার্নার্স হচ্ছে ফিমেল ফেনোটাইপ, আর ক্লাইনেট হচ্ছে মেল। এরা সাধারণত টল স্ট্যাচার থাকে, হ্যাঁ, টল স্ট্যাচার থাকে। এটার প্রিন্সিপাল প্যাথোলজিটা কি হচ্ছে ডিজেনেসিস অফ সেমিনিফেরাস টিউবুল। কই গেল, এই যে দেখেন, ডিজেনেসিস অফ সেমিনিফেরাস টিউবুল, কিন্তু এসবি আসতে পারে। আর হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ 47XXY ক্যারিওটাইপ, এটা আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। যাই হোক, ক্লিনিক্যাল ফিচার কি, ক্লিনিক্যাল ফিচার এটা আমাদের গাইনোকোমেশিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে, স্মল ফার্ম টেস্টিস থাকে, টল স্ট্রাকচার থাকে, হ্যাঁ। এটা আমরা যখন জেনেটিক্স পড়বো তখন আরো ডিটেলস এর ফিচার গুলো বা হচ্ছে ট্রিটমেন্ট মডালিটিস আমরা আরো ডিটেলস পড়বো, ঠিক আছে? ক্লাইনফেল্টার সিনড্রোম, বাট আপনার এখান থেকে যতটুকু জানা একটু হচ্ছে এটার জিনোটাইপ, ফিনোটাইপ, প্যাথোলমিন প্যাথোলজি, এবং হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স, এটা আমরা ক্যারিওটাইপিং করি হচ্ছে ডায়াগনোসিস করবো। অ্যান্ড্রোজেন রিপ্লেসমেন্ট হচ্ছে এর ট্রিটমেন্ট, ঠিক আছে? তো আজকে মোটামুটি আমরা কি কি পড়লাম, থাইরয়েড পড়লাম এন্ড রিপ্রোডাক্টিভ পড়লাম। তো এখান থেকে যতটুকু পড়া হয়েছে আজকে, আমাদের মোটামুটি 6-7টা কোশ্চেন আশা করি এর ভিতর থেকেই থাকবে আর কি, ফিজিওলজি সহ, হ্যাঁ। ফিজিওলজি, থাইরয়েড এন্ড হচ্ছে আমাদের রিপ্রোডাক্টিভ সিস্টেম, 6-7টা কোশ্চেন আপনারা পেয়ে যাবেন। এরপরে আছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, হ্যাঁ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড এন্ড হচ্ছে আমাদের প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আছে, এন্ড হচ্ছে তারপরে আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, হ্যাঁ। পরবর্তীতে আমাদের কিন্তু এর সাথে ডায়াবেটিসটাও রিলেটেড, মানে হচ্ছে ইনক্লুডেড। ডায়াবেটিস থেকে খুব একটা কোশ্চেন থাকে না, যদিও অনেক বেশি পড়া, কোশ্চেন থাকে 2-3টা, এর বেশি না। তো ডায়াবেটিসটা থেকে আমরা দাগিয়ে দেবো যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, বা যেগুলো বোঝানোর জিনিস সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবো।
তো আজকে আমরা মোটামুটি এই পর্যন্তই শেষ করব। আমরা নেক্সট দিন হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে শুরু করবো। সবাইকে আবারও শুভেচ্ছা এবং শুভরাত্রি। আসসালামু আলাইকুম।